আমরা শুরু করি। তো ওই কোশ্চেনটা দেখো, আবার কোশ্চেনটা বলতে গেলেই কারেন্ট চলে যায়। কাস্টিক সোডা 250 ml দ্রবণকে প্রশমিত করতে, কোশ্চেনটা এরকম ছিল, দ্রবণকে প্রশমিত করতে 20 ml 0.5 H2SO4 এর প্রয়োজন হলে এই কাস্টিক সোডার ঘনমাত্রা কত, এটা আমার বের করতে বলছে। ঠিক আছে, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে শুরু করলাম। তো দেখো, কস্টিক সোডার 250 ml দ্রবণকে প্রশমিত করতে 20 ml 0.5 H2SO4 এর প্রয়োজন হলে ওই কস্টিক সোডার ঘনমাত্রাটা কত, এটা আমাকে বের করতে হবে। তা আমাদের টাইট্রেশনের নিয়ম ছিল কি, এক পাশে অ্যাসিড আর এক পাশে ক্ষার রাখতে হবে, যে কোনো একটাকে E1 N1 আর একটাকে E2 N2 ধরতে হবে। তা এখানে ই এর মানটা 1, এটা আয়তন ঘনমাত্রায় দেয়া আছে, আয়তন দেয়া আছে, ঘনমাত্রাটা বের করতে হবে। এই যে এস এর ভ্যালুটা, এই জন্য আমরা VL ইন্টু এস লিখছি। আর এটার ই এর মান 2, আর এটাও আয়তন ঘনমাত্রায় দেয়া আছে, আয়তন ঘনমাত্রায় দেয়া থাকলে আমরা বলছিলাম সেটাকে VL ইন্টু এস লিখতে হয়। তো দুইটা VL VL এখানে কেটে যায়, থাকে এখানে শুধু ml এ নেওয়া যাবে। তাহলে এটা যদি 250 ml হয়, এটা এস এর ভ্যালু, এটা 20, এটা তো এখান থেকে কাটাকাটি করলে তোমার যেটা অ্যান্সার আসবে, 2 2 কাটে, 2 2 4, আর এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওটা আর সমস্যা নেই। এবার দেখো, টাইটেশনের তো আমরা আগের কয়েকটা নিয়ম করছি, এখন আসে যদি ডাবল টাইটেশন করার প্রয়োজন পড়ে। ডাবল টাইটেশন মানে কি, একাধিক অ্যাসিড একাধিক ক্ষার থাকতে পারে, দুইটা অ্যাসিড দুইটা ক্ষার, বা একটা অ্যাসিড দুইটা ক্ষার, বা একটা ক্ষার দুইটা অ্যাসিড, এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি সূত্র বসাবো। যদিও ডাবল টাইটেশন তোমাদের কখনো আসে না, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য দেয়, যে ডাবল টাইটেশন বা দুইটা, একটা অ্যাসিডকে দুইটা ক্ষার বা একটা ক্ষারকে দুইটা অ্যাসিড প্রশমিত করতে পারে, অথবা একাধিক জিনিসকেও প্রশমিত করতে পারে। যেমন আমি একটা লিখলাম, দেখো যে 50 ml NaOH কে, এই 50 ml NaOH কে প্রশমিত করতে, এটাকে প্রশমিত করতে আমাকে দুইটা, প্রথমে দেয়া হয়েছে কি, প্রথমে দেয়া হয়েছে 25 ml 0.5 এরকম দেওয়া হয়েছে যে 25 ml 0.5 HCl। প্রথমে এই দ্রবণটাকে প্রশমিত করতে এটা দেয়া হয়েছে, পূর্ণ প্রশমিত হয় নাই। এরপরে আবার একটা অ্যাসিড দেওয়া হচ্ছে, সেই অ্যাসিডটা হলো কি 15 ml 0.1 15 ml 0.1 H2SO4। তাহলে ফুল আমি আর লিখলাম না, আমি এইভাবে বলি যে 50 ml NaOH কে প্রশমিত করতে 25 ml 0.5 HCl দেওয়ার পরেও এই দ্রবণটা পূর্ণ প্রশমিত হয় নাই, মানে NaOH পূর্ণ প্রশমিত হয় নাই। ওইটাকে প্রশমিত করার জন্য আমি আবার আরেকটা অ্যাসিড দিছি, সেটা অ্যাসিডটা কত, 15 ml 0.1 H2SO4 যদি হয়, তবে এই NaOH এর এটার ঘনমাত্রাটা কত, এটা এস এর ভ্যালুটা কত, সেটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দুইটা সাইড, এক পাশে অ্যাসিড কে রাখবো আর এক পাশে আমি ক্ষারকে রাখবো, এক পাশে অ্যাসিড আর এক পাশে ক্ষার। তাহলে এ পাশে আছে NaOH, এই NaOH কে প্রশমিত করছে দুইজন, একজন হলো HCl আর একটা হলো H2SO4। তাহলে এইটাকে আমি E1 N1 ধরতে পারি, আর এটাকে E2 N2, এটাকে E3 N3। কেন এভাবে লিখছি, কারণ এরা একসাথে মিলে, এই দুইজন একসাথে মিলে এই ক্ষারটাকে প্রশমিত করছে। তাহলে এক পাশে আছে NaOH আর এক পাশে এই দুইজন। এবার আগের মতোই এটার এর মান 1, আর এর এন এর মানটা কিসে বসাবো, দেখো আয়তন দেয়া আছে, ঘনমাত্রা এই বের করতে হবে। তাহলে এটা লিখবো কি VL ইন্টু এস, এটার এর মান 1, আর এটাও আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে VL ইন্টু এস। আর এটার এর মান কত, এটার এর মান হলো 2, এটারও আয়তন ঘনমাত্রায় দেওয়া আছে VL ইন্টু এস। তাহলে সবগুলো VL যদি হয়, সবগুলো VL যদি হয়, তবে আমি এটা লিটার গুলো কেটে দিব, এবার জাস্ট মান বসাই দিব। মান বসাই দাও, এক আয়তন কত দেওয়া আছে, এটা 50, এস এর ভ্যালু বের করতে হবে। আর এটার এক দেওয়া আছে, আয়তন কত দেওয়া আছে 25 ইন্টু 0.5 প্লাস এটা 2 2 ইন্টু কত 15 ইন্টু 0.1। এই হলো আমার ম্যাথ। এখান থেকে এস এর ভ্যালু বের করতে হবে। তো যদি একাধিক অ্যাসিড ক্ষার ইনভলভ থাকে,
তো একটা ক্ষারকে দুইটা অ্যাসিড প্রশমিত করছে, এই জন্য এক পাশে ক্ষার আর এক পাশে দুইটা অ্যাসিড, জাস্ট E1N1 তুমি মান বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, একটা অ্যাসিডকে যদি দুইটা ক্ষার প্রশমিত করে, একটা অ্যাসিডকে যদি দুইটা ক্ষার প্রশমিত করে, সেক্ষেত্রে নিয়মটা কেমন হবে যে, বা একটা ক্ষারকে যদি দুইটা অ্যাসিড প্রশমিত করে, সেক্ষেত্রে নিয়মটা হবে কি, যেটাকে প্রশমিত করবে অ্যাসিড গুলোকে একসাথে রাখবা, ক্ষার গুলোকে আর একসাথে রাখবা। তো এখানে ক্ষার একটা আছে, দুইটা অ্যাসিড আছে, এবার যা সূত্র বসাই দিলে হয়ে যায়, E1N1 E2N2 যতগুলো থাকবে ততগুলো আমরা দিয়ে দিব। যদি আয়তন ঘনমাত্রায় থাকে, এন গুলোকে আমরা VL×SA লিখবো, নিয়ে মান বসালে অ্যান্সার হয়ে যাবে। যদি দেখো এরকম কোর্সের দাবি করতাম যে 50 ml NaOH কে প্রশমিত করতে প্রথমে 25 ml 0.5 m HCl দেওয়া হয়েছে, কিন্তু পূর্ণ প্রশমিত হয় নাই, পরবর্তীতে এখানে যদি আমি বলতাম যে 5 গ্রাম H2SO4 দিয়ে এটাকে প্রশমিত করা হয়েছে, একটা দেয়া আছে আয়তন ঘনমাত্রায়, একটা দেয়া আছে আয়তন ঘনমাত্রায়, আর একটা দেয়া আছে, দেখো একটা মান দেয়া আছে আয়তন ঘনমাত্রায়, আর একটা মান দেয়া আছে গ্রামে। তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা চেঞ্জ হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটায় ই এর মান 2, আর এটার এনটা যেহেতু গ্রামে দেয়া আছে, তাহলে এটাকে আমরা লিখবো W/M, এইটুকু শুধু চেঞ্জ। আর সেক্ষেত্রে আমাদের আরেকটা চেঞ্জ হয়ে গেছে, এই যে লিটার লিটার গুলো আমরা কেটে দিছিলাম, এই লিটারটা এখন আর কাটা যাচ্ছে না, কারণ এপাশে লিটার এপাশে লিটার সবগুলো থাকলে আমরা কাটতে পারতাম, কিন্তু এখন দেখো একটা ডব্লিউ চলে আসছে, সেক্ষেত্রে আমরা আর কাটতে পারবো না, এই জায়গাটায় তখন লিটারেই মান বসাতে হবে। এটাকেও তখন 25টাকে কিসে মান বসাতে হবে, লিটারে। আর এটা 2, এই 2 এর সাথে ডব্লিউটা কত আছে, 5 গ্রাম আছে, তাহলে 5, আর এটার আণবিক বার হলো 98। এত কঠিন তোমাদের দিবে না, জাস্ট ম্যাথ গুলো একটু দেখে রাখবে, এগুলো কঠিন না, জিনিসটা খুবই ইজিলি করা যায়। আমি বুঝাইতে চাচ্ছি নিয়মটা এটা বুঝাইতে চাচ্ছি। এগুলো হলো তোমার যদি কুয়েট টুয়েট চুয়েট যে কম্বিনেশন একসাথে পরীক্ষা হচ্ছে না, ওদের কোশ্চেন এরকম হয়। ঠিক আছে, তোমাদের কোশ্চেন এত বড় দিবে না, কারণ এত টাইম আমাদের নাই। ঠিক আছে, এত বড় জিনিস দিবে না, আর ওদের ক্যালকুলেশন বলতে ওদের ক্যালকুলেটর থাকে, এই জন্য ওদের একটু বড় বড় ম্যাথ আসে। বুঝতে পারছো কিনা? একই ভাবে যদি এরকম হতো, ধরো এইটা অ্যাসিড, এইটা H2SO4, এটাকে প্রশমিত করছে দুইটা ক্ষার, তাহলে এখানে একটা ক্ষারকে আমি দিলাম HCl না দিয়ে একটাকে দিলাম আমি NaOH, আর একটাকে দিলাম এখানে Na2CO3। তাহলে এবার উল্টা হবে যে এক পাশে আছে কি, এক পাশে আছে H2SO4 একটা অ্যাসিড, এটাকে প্রশমিত করছে দুইটা ক্ষার, তার একটা লিখবো NaOH, একটা লিখবো Na2CO3। মানে তোমার সূত্র চেঞ্জ হবে না, জাস্ট অ্যাসিড গুলোকে একসাথে রাখতে হয়, ক্ষার গুলোকে আর এক পাশে রাখতে হয়। নিয়মটা বুঝতে পারছো কিনা? জাস্ট নিয়মটা বুঝে রাখো, তাহলে এই জিনিস দেখলেই তোমার কাছে খুব ইজি মনে হবে। এই ম্যাথ যদি এমনি করতে হয় তাহলে কিন্তু 2 পেজ লাগবে, এই ম্যাথ যদি এমনি সমাধান করতে হয় 2 পেজ লাগবে, কিন্তু দেখো কত সহজে মিলানো যায়। আর অ্যাডমিশনে কিন্তু এভাবেই করা যায়, তুমি যদি অ্যাডমিশনে রিটেনও দিবা, সেখানে কিন্তু এই নিয়ম অবশ্যই কাজ করবে, সমস্যা না। আচ্ছা, আমরা পরেরতে চলে যাই। আমাদের আজকের টাইপ 6, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট নির্দেশক, মেডিকেলে বলো আর ভার্সিটির বলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5-7টা কোশ্চেন আসছে গত 10 বছরে, বুঝতে পারছো? গত 10 বছরে 5-7টা কোশ্চেন আসছে মেডিকেলি। ঠিক আছে, ক্যালকুলেশন, আরে ক্যালকুলেশন তো আমি বানাই দিছি, এমন ক্যালকুলেশন দিবে যেটা তোমরা দ্রুত করতে পারো। আর 2-1টা ক্যালকুলেশন বললাম তো একটু বড় থাকে, সে ক্যালকুলেশন গুলো স্কিপ করতে হয়, কারণ একটা ম্যাথ করতে যে তোমার যদি দেখো যে 3 মিনিট সময় চলে যাবে, তো ওই ম্যাথ কখনোই করা উচিত না, ওই কোশ্চেন ছেড়ে দিয়ে চলে আসতে হবে। এই স্যাক্রিফাইস যদি না করতে পারো অ্যাডমিশনের সময় আপনি হলে বসে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, তোমার অ্যান্সার ফুল হবে না। এটা অবশ্যই মনে রাখবা যে ক্যালকুলেশন বড়, এটা স্কিপ করতে হয়। তো আসো আমরা নির্দেশক পড়ি। নির্দেশক থেকে কি কি কোশ্চেন আসে, বা আগে আমাদের কিছু চার্ট তৈরি করব, ডাটা চার্ট, সেই ডাটা চার্ট গুলো সবাই একটু লিখে নিবা। আমি উপরে লিখে দিই নির্দেশক, টাইপ 6 পড়াচ্ছি, হ্যাঁ, টাইপ 6 নির্দেশক নির্বাচন, টাইটেশনে নির্দেশক নির্বাচন। এখন নির্দেশক নির্বাচন করার আগে আমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, বেসিক কনসেপ্টটা কিরকম হতে পারে, নির্দেশক কিভাবে কাজ করে। খেয়াল করো, আমরা বলি যে এক ঘরে বা এক বনে 2 ভাগ থাকতে পারে না, একই বাড়িতে 2টা সক্রিয় পুরুষ কখনোই থাকতে পারবে না। ঠিক আছে, মারামারি হবে, বা একজনের প্রভাবে আর একজন কি হয়ে থাকতে হবে, নিশ্চুপ হয়ে থাকতে হবে, যে শক্তিশালী
তার প্রভাবে আরেকজন কিন্তু নিশ্চুপ হয়ে থাকে, ঠিক আছে? যখন ও মারা যায় তখন সে সক্রিয় হয়ে ওঠে। তো এরকম জিনিস আমরা দেখি বা আমাদের সমাজেও দেখি যে এক সময় বাবা যখন শক্তিশালী থাকে তখন ছেলেরা তেমন কিছু বলে না। আস্তে 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 বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলেগুলো কি করে, ওই বাবার উপরে অত্যাচার করে, মা বাবার উপরে। তো অ্যাসিড ক্ষারেরও ঠিক এরকম টেন্ডেন্সি আছে, যদি তীব্র অ্যাসিড হয় তার মধ্যে দুর্বল অ্যাসিড ফেলে দিবা, সে নিশ্চুপ হয়ে বসে থাকবে, মানে সে ভাঙবে না। কিন্তু যখনই অ্যাসিড শেষ হয়ে যাবে তখন দুর্বল অ্যাসিড তার কার্যকলাপ শুরু করবে। তো এরকম একটা জিনিস আমি তোমাকে বোঝাই যে ফেনোলফথেলিন ধরো একটা নির্দেশক, আমি সব ডাটা লিখবো, আগে একটু বোঝানোর চেষ্টা করি। ফেনোলফথেলিন, ফেনোলফথেলিন হলো এটা মৃদু অ্যাসিড প্রকৃতির, মৃদু জৈব অ্যাসিড, বুঝছো? মৃদু জৈব অ্যাসিড। তাহলে এই মৃদু জৈব অ্যাসিড এর একটা সংকেত আমি ধরে নিই, যে সংকেতটা ধরো আইএনএ, আইএনএইচ ধরি, যেহেতু অ্যাসিড প্রকৃতির আইএনএইচ। আয়নটা কেন লিখলাম? ইন্ডিকেটর, ইন্ডিকেটর থেকে আমি আয়নটা প্রতীকটা নিয়ে আসলাম, যে ইন্ডিকেটর থেকে আয়ন, আর এ যেহেতু অ্যাসিড প্রকৃতির এই জন্য আইএনএইচ ধরছি। তাহলে ফেনোলফথেলিনের আমি একটা সংকেত ধরে নিয়েছি, সেটা আইএনএইচ। আইএনএইচ মানে কি, যে আয়নটা আসলে ইন্ডিকেটর, আর ও যেহেতু অ্যাসিড প্রকৃতির এই জন্য ওটাকে আমরা এইচ ধরছি, এ কারণে লিখছি কি আইএনএইচ। এবার এই আইএনএইচ কে আমরা ধরো এটার মধ্যে তীব্র অ্যাসিড আছে, সেটা আমি ধরে নিচ্ছি যে HCl তীব্র অ্যাসিড আছে এই পাত্রের মধ্যে। এই পাত্রের মধ্যে কি আছে? তীব্র অ্যাসিড আছে। তাহলে তীব্র অ্যাসিডের মধ্যে যদি আমি এই ফেনোলফথেলিনকে ঢেলে দিই, তাহলে HCl কিন্তু এখানে ভেঙে বসে থাকবে কি হিসেবে? H প্লাস আর Cl মাইনাস হিসেবে। ও কি হিসেবে থাকবে? H প্লাস আর Cl মাইনাস হিসেবে। এখন এইটার মধ্যে যদি আমি আইএনএইচ কে দিই, মানে ওই ফেনোলফথেলিনকে দিই, তাহলে এ ভাঙবে না, এই অবস্থায় থেকে যাবে। এ ভেঙে যে আয়ন আর এরকম তৈরি করবে আয়ন মাইনাস H প্লাস, এটা হবেই না। কেন হবে না? কারণ ও বড় ভাই তো আছে, ওর বড় যে আছে সে সবসময় কি ভেঙে আছে, তা একে আর ভাঙতে দেয় না, বা ওর প্রভাবে ও আর ভাঙতে পারে না। এই জিনিস ক্লিয়ার কিনা, যে একটা নির্দেশক যখন আর একটা তীব্র এর মধ্যে থাকে তখন সে নিজে ভাঙবে না, কারণ এটা অ্যাসিড ছিল, তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিডের মধ্যে যদি আমি দুর্বল অ্যাসিড দেই, ওই দুর্বল অ্যাসিড ভেঙে প্রোটনটা তৈরি হবে না। এটুকু ক্লিয়ার যে এই বিক্রিয়াটা ঘটবে না। আইএনএইচ কিভাবে থাকবে? আয়ন আইএনএইচই থেকে যাবে, এটা ভাঙবেই না। যখন এই অ্যাসিডটা আমি এবার কি করব, এই অ্যাসিডটাকে এবার আমি প্রশমিত করার জন্য এর মধ্যে আমি বুরেট থেকে ক্ষার যোগ করা শুরু করবো। এখানে আমি এবার এর মধ্যে কি ঢালতেছি, এখান থেকে NaOH কে ঢেলে দিচ্ছি। তো NaOH এর সাথে HCl বিক্রিয়া হবে। HCl বিক্রিয়া হতে 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 সব দেখা যাবে যে সকল HCl NaOH এর সাথে বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। যখনই HCl শেষ হয়ে গেছে, মানে বাবা বৃদ্ধ হয়ে গেছে, তখন ছেলে এবার অত্যাচার করা শুরু করবে। অর্থাৎ এই আইএনএইচ ইন্ডিকেটর এ এখন ভাঙা শুরু করবে, অর্থাৎ আয়ন মাইনাস এবার হবে কি H প্লাস। তাহলে আগে যে এই অবস্থায় ছিল এখন সে এই অবস্থায় ভেঙে গেল। তা যখন আইএনএইচ এরকম ভাঙা ছিল না, মানে সে ভাঙে নাই, তখন এটার কালার ছিল বর্ণহীন। যখন সে ভাঙে নাই তখন সে কালারটা ছিল কি? বর্ণহীন। আর যখন সে এরকম ভেঙে গেছে তখন তার কালার ধারণ করছে গোলাপি। এই কনসেপ্টটুকু আগে ধরতে পারছো কিনা, যে নির্দেশক কাজটা করে কিভাবে? আমরা ডাটা লিখবো একটু পরেই, আগে বোঝার চেষ্টা করো যে তার কাজটা কি। তার কাজটা এরকম, যদি অ্যাসিড জাতীয় হয়, মানে অ্যাসিড হয়, তাহলে অ্যাসিডের মধ্যে অ্যাসিড জাতীয় নির্দেশক দিতে হয়। অ্যাসিডের মধ্যে যদি অ্যাসিড জাতীয় নির্দেশক আমি দিই, তাহলে ও ভাঙে না, ও চুপ করে বসে থাকে। ঠিক আছে? কেন ভাঙে না? কারণ ওর থেকে শক্তিশালী কেউ একজন দ্রবণে আছে। এবার কি হচ্ছে? যুদ্ধ করানো হচ্ছে। যুদ্ধে অ্যাসিড ছিল, ক্ষার যোগ করা হচ্ছে, অ্যাসিড ক্ষার যুদ্ধ করে লবণ পানি হচ্ছে, লবণ পানি হতে 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 যখন সকল HCl শেষ হয়ে গেছে, ঠিক আছে, আগে আসো আমি এখন শেষ করি নাই। যখন সকল HCl শেষ হয়ে গেছে তখন ওইটা ভাঙছে। আর যখন ও ভাঙে নাই তখন আর কালারটা ছিল বর্ণহীন, যে ভেঙে যাচ্ছে তখন সে কি হচ্ছে? কালার চেঞ্জ করে গোলাপি হয়ে যাচ্ছে। এই কারণে নির্দেশক গুলো কালার চেঞ্জ করতে পারে। অর্থাৎ অ্যাসিডের মধ্যে অ্যাসিড জাতীয় নির্দেশক দিতে হয়, ক্ষারের মধ্যে ক্ষারীয় নির্দেশক দিতে হয়। এখন আমরা দেখি কোনগুলো অ্যাসিড জাতীয় নির্দেশক আর কোনগুলো ক্ষার জাতীয় নির্দেশক। মুছে দিলাম। এবার ক্ষার দিয়ে যদি বলো একটা ক্ষারের উদাহরণ দিতে, তা দেখো এবার আমি একটা ক্ষার জাতীয়, যেমন
মিথাইল রেড বা ফেনফথলিন হলো অ্যাসিড জাতীয়। এবার যদি বলি মিথাইল অরেঞ্জ, আমি নিলাম কি মিথাইল অরেঞ্জ। তো এই মিথাইল অরেঞ্জ হলো একটা ক্ষারীয়, এটা হলো একটা মৃদু ক্ষারীয়, মৃদু জৈব ক্ষার জাতীয়, এটা একটা নির্দেশক। তাহলে এইবার এটার মধ্যে আমি কি নিব, তীব্র NaOH ক্ষার নিব। NaOH এটা একটা তীব্র ক্ষার, এটার মধ্যে কি নিলাম, আমি তীব্র ক্ষার নিলাম। তা তীব্র ক্ষারের মধ্যে যদি আমি এই মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর থেকে আয়ন, আর এটা যেহেতু ক্ষার জাতীয় এটাকে আমি ধরলাম আয়ন ওইস। তাহলে এটার মধ্যে আমি যদি আয়ন ওইস কে দিয়ে দিই, NaOH কিন্তু আগে ভেঙে গেছে, ভেঙে যে কি তৈরি করছে Na প্লাস আর হলো OH মাইনাস। এখন এর মধ্যে যদি আমি এই আয়ন ওইস কে দিয়ে দিই তাহলে এটার ভাঙবে না। যদি না ভাঙে তখন ধরে নাও যখন সে ভাঙে নাই তখন এর কালারটা ছিল এরকম লাল, ঠিক আছে, এরকম লাল। তা এক দু ফোঁটা দিলে কিন্তু ও লাল, ওটার বোঝা যায় না, মানে ওটা একদম কি হয়ে থাকে, ভ্যানিশ হয়ে থাকে। এবার যখন আমি এখানে তীব্র অ্যাসিড যোগ করা শুরু করব HCl, তখন আস্তে 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 ক্ষারগুলো শেষ হয়ে যাবে। সকল ক্ষার বিক্রিয়া করে যখন লবণ পানি তৈরি হয়ে যাবে, তখন যখনই সকল ক্ষার শেষ তখনই আয়ন ওইস ভাঙা শুরু হয়ে যাবে, আয়ন আর কি হবে, ওইস হবে। তো এ তখন লাল থেকে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। এই যে কালার চেঞ্জ করে দিল, ওই কালার চেঞ্জ করা দেখেই আমরা বুঝতে পারবো যে দ্রবণের এই বিক্রিয়াটা শেষ হয়ে গেছে বা প্রশমিত হয়ে গেছে। তো এইভাবেই আসলে নির্দেশক গুলো কাজ করে। এবার আমরা দেখতে হবে যে কোনগুলো অ্যাসিড জাতীয় আর কোনগুলো ক্ষার জাতীয়। তো লেখো কিছু নির্দেশক, দুইটা টেবিল তৈরি করব, এপাশে লিখি। যে পিএইচ এ গিরগিটির মতো আচরণ করে, লেখো। গিরগিটি চেনে তো, এরা কালার চেঞ্জ করে। তা লেখো এইভাবে, যে পিএইচ এ গিরগিটির মতো আচরণ করে। ঠিক আছে, এখানে গিরগিটি না লিখে পাশে একটু লিখে রেখো যে যে পিএইচ এ গিরগিটির মতো না লিখে যে পিএইচ এ কালার চেঞ্জ করে, যে পিএইচ এ কালার চেঞ্জ করে। গিরগিটি মানে কি, রং পরিবর্তন করা। আমি জাস্ট বুঝাইতে যাচ্ছি যে তোমাকে যাতে জিনিসটা মনে থাকে, যে পিএইচ এ সে গিরগিটির মতো আচরণ করে মানে কালার চেঞ্জ করে। ঠিক আছে, এবার লেখো অ্যাসিড মাধ্যমে, অ্যাসিডে অ্যাসিড মাধ্যমে ওর কালারটা কেমন হবে, আর ক্ষারীয় মাধ্যমে ওর কালারটা কেমন হবে। এই হলো আমাদের ডাটা। নির্দেশক আসি প্রথমে, অ্যাসিড জাতীয় নির্দেশক এক নম্বরে হলো ফেনোলফথলিন। থাইমপথলিন, থাইমল। 3 নম্বরে লেখো থাইমল ব্লু। এই তিনজন মানুষকে মনে রাখবা, এই তিনজন হলো অ্যাসিড প্রকৃতির, এরা হলো মৃদু অ্যাসিড। এরা কি ধরনের, এরা হলো মৃদু অ্যাসিড প্রকৃতির। তা এরা যদি অ্যাসিড প্রকৃতির হয় তাহলে এরা কোন পিএইচ এ যে কালার চেঞ্জ করবে দেখো তো। এরা যদি অ্যাসিড হয়, অ্যাসিডে কিন্তু ভাঙবে না। এরা যদি অ্যাসিড হয় পিএইচ 7 মধ্যে কিন্তু এরা ভাঙবে না, এরা ভাঙবে পিএইচ 7 থেকে বেশি হয়ে গেলে। তাহলে এদের কালার চেঞ্জ হবে, বা যে পিএইচ এ যে এরা গিরগিটির মতো আচরণ করবে, গিরগিটি না লিখে লেখো কালার, গিরগিটি না লিখে কালার। আমি গিরগিটি দিয়ে বুঝাইতে যাচ্ছি যাতে তোমার মনে থাকে যে এরা ওই পিএইচ এ গেলে এদের কারুকাজ শুরু হয়ে যায় বা এরা ভেঙে যায়। আর ভেঙে গেলে আমরা সেটাকে কি বলি, তাহলে এই পিএইচ এ গিরগিটির মতো আচরণ করে, এই কথার অর্থ কি, যে এই পিএইচ এ গেলে ও ভেঙে যাবে, ভেঙে যেয়ে ওর কালার চেঞ্জ করে দিবে। তাহলে ফেনোলফথলিন, থাইমপথলিন আর থাইমাল ব্লু। একটা জিনিস কমান, যদি থাইমল থাকে তাহলে মনে রাখবে এগুলো অ্যাসিড। তো এগুলো যেহেতু অ্যাসিড প্রকৃতির, তাহলে এরা খাদ্য দ্রবণে যে কালার চেঞ্জ করবে। তো একটা সহজ থেকে এটা থেকে আমরা বুঝতে পারি যে ফেনোলফথলিন কোন দ্রবণে যে কালার চেঞ্জ করবে, যে পিএইচ এ, সেটা হবে অবশ্যই ক্ষারীয়। তাহলে এটা 8.3 থেকে 10, এটা 8.3 থেকে 10 পিএইচ এ। আর তোমাদের আগের বইতে 8.3 ছিল,
নতুন বই আবার চেঞ্জ করছে, বুঝছো? 8.2 থেকে 9.8 দাও, নতুন বই অনুসারে দিয়ে দিই। তাহলে এ কোন পিএইচ এ যে কালার চেঞ্জ করবে 8.2 থেকে 9.8, কিভাবে বুঝলাম যে এটা যেহেতু মৃদু অ্যাসিড, তাহলে ওই পিএইচ এ অবশ্যই ক্ষারীয় পিএইচ এ যে সে কালার চেঞ্জ করবে। থাইমোপথ্যালিন যেটা, এই থাইমোপথ্যালিন এ হলো 8.3 থেকে 10.5 পিএইচ এ যে কালার চেঞ্জ করবে, ঠিক আছে? আর ওয়েট, আর এই যে থাইমল ব্লু, এটা 8 থেকে 9.6, 8 থেকে 9.6 পিএইচ এ যে কালার চেঞ্জ করবে। এইটুকু তুমি আগে বুঝতে পারছো কিনা দেখো, যে ফেনোলফথ্যালিন, থাইমোপথ্যালিন, থাইমল ব্লু তিনটাই আসলে অ্যাসিড। তা যদি অ্যাসিড হয় তাহলে এরা অবশ্যই ক্ষারে যে ভেঙে যাবে খাদ্য দ্রবণে, এই কারণে এদের পিএইচ গুলো দেখো 8 থেকে বেশি। এই ছক যদি তুমি মুখস্থ করতে যাও তোমার মাথা নষ্ট হয়ে যাবে, কিছুদিন পরে আর মনে থাকবে না। তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে, একটু জিনিসটা বুঝে টেকনিক্যালি বুঝলে এই জিনিসটা মাথার মধ্যে খুব ভালোভাবে থেকে যাবে, আর এখান থেকে যে কোশ্চেনটাই দিবে তুমি পারবা। এটুকু বুঝতে পারছো যে কেন এভাবে হয়েছে, যে কেন 8.2 থেকে মানে পিএইচটা কেন 8-এর বেশি হয়ে যাচ্ছে, 7-এর বেশি বা 8-এর বেশি হচ্ছে? কারণ ও খাদ্য দ্রবণে যে কালার চেঞ্জ করবে, কারণ ওরা অ্যাসিড। যদি অ্যাসিড হয় তবে সে ক্ষারে যে ভাঙবে, আর ক্ষারে ভাঙলে কালার চেঞ্জ হবে, ঠিক আছে? গিরগিটি নালিকে তুমি এখানে কালার লিখতে পারো, মানে গিরগিটির মতো কালার চেঞ্জ করে যে পিএইচ এ। এবার দেখো অ্যাসিড মাধ্যমে, এটা যেহেতু অ্যাসিড, এই থাইমোপথ্যালিন অ্যাসিড, তো মনে রাখবা যে এই দুইজন অ্যাসিড মাধ্যমে বর্ণহীন, এই দুইজন অ্যাসিড মাধ্যমে হলো বর্ণহীন, এই দুইজন অ্যাসিড মাধ্যমে বর্ণহীন, ঠিক আছে? আর ক্ষারীয় মাধ্যমে যে এদের কালারটা কেমন, এদের কালারটা লাল, লালচে বেগুনি, এটা হলো লালচে বেগুনি বা লাল লেখা থাকতে পারে। আর এই থাইমোপথ্যালিন, থাইমোপথ্যালিন যেটা, এটা হলো মনে রাখবে একটু এ করে যে এটা একটু নীল, এটা নীল। এই কালার গুলো একটু মনে রাখতে হবে। তবে কোন দুইটা বর্ণহীন মনে রাখবা, এই দুইটা, এই দুইজন ছাড়া কিন্তু আর কোনো জন বর্ণহীন না। এই ফেনোলফথ্যালিন আর থাইমোপথ্যালিন, এই দুইটা মনে রাখবা যে এই দুইজন মানুষ অ্যাসিড মাধ্যমে সবসময় বর্ণহীন থাকে, এরা নিজের অ্যাসিড, অ্যাসিডে এরা বর্ণহীন। আর ফেনোলফথ্যালিনটা কি লালচে বেগুনি, আর থাইমোপথ্যালিনটা সেটা অ্যাসিড মাধ্যমে নীল, ঠিক আছে? থাইমোপথ্যালিনটা অ্যাসিড মাধ্যমে নীল। থাইমাল ব্লুটা, থাইমাল ব্লুটাও খুব সহজে মনে রাখা যাবে, এটা হলো তোমার নীল কালার ধারণ করবে। আচ্ছা, এটা নীল, আর এটা হলো হলুদ থাকে। তাহলে বর্ণহীন, বর্ণহীন, হলুদ, হলুদ, নীল। তাহলে ফেনোপথ্যালিন, থাইমোপথ্যালিন, থাইমাল ব্লু তিনটাই অ্যাসিড জাতীয় নির্দেশক, এই জন্য ক্ষারীয় পিএইচ এ যে কালার চেঞ্জ করবে। অ্যাসিড মাধ্যমে কোন দুইজন মানুষ বর্ণহীন, ফেনোলফথ্যালিন আর থাইমোপথ্যালিন। থাইমোপথ্যালিন বর্ণহীন, এটা বর্ণহীন। আর থাইমোপথ্যালিন যদি বলি ক্ষারীয় মাধ্যমে যে কিরকম কালার চেঞ্জ করে দেয়, লালচে বেগুনি ধারণ করে। আর এই ফেনোলফথ্যালিন আর থাইমোপথ্যালিন যে নীল আকার ধারণ করে। আর থাইমাল ব্লু, ব্লু অবশ্যই ব্লু থাকে, দেখো এই যে ব্লু, মানে সে ক্ষারীয় মাধ্যমে সে তার কালারটা দেখায় দেয়, নীল কালার দেখায় দেয়। হলুদ থেকে সে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের অ্যাসিড অংশ শেষ। এবার আমরা ক্ষারীয় অংশ দেখবো, এগুলো হলো মৃদু অ্যাসিড। এবার ক্ষারীয় প্রকৃতির নির্দেশক কোনটিটা ছিল, লেখো মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই দুইজন মনে রাখলে হবে। ক্ষারীয় প্রকৃতির এই দুইটা মনে রাখলেই হবে, আর দরকার নেই, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তো এই দুইজন মানুষ হলো, লেখো এরা হলো ক্ষারীয় প্রকৃতির, এরা হলো মৃদু ক্ষার, এই দুইজন হলো মৃদু ক্ষার। তা যদি মৃদু ক্ষার হয় তাহলে এ কোন পিএইচ এ যে কালার চেঞ্জ করবে, অ্যাসিড জাতীয় পিএইচ এ, মানে পিএইচটা অবশ্যই 7-এর কম হবে। তা এই মিথাইল অরেঞ্জ কালার চেঞ্জ করে এই কারণে 3.1 থেকে 4.2, এই পিএইচ এ যদি যায় তো ভেঙে যায়। 3.1 থেকে 4.2 না দিয়ে আবার কোনো বইয়ে 4.4 লিখছে, আচ্ছা তোমাদের হাজারি স্যারের বইয়ের সাথে মিলাই দিই। 3.2 থেকে 3.1 থেকে 4.4 লিখছে, কোনো বইয়ে 3.1 থেকে 4.3 আছে, 2 আছে। এবার দেখো মিথাইল রেড যেটা, এটা 4.2 থেকে 6.3, এই পিএইচ এ যে সে কালার চেঞ্জ করে। আর এই মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর মধ্যে একটা খুব ভালো আছে, মিল আছে, যেটা দুইজনই অ্যাসিড মাধ্যমে হলো লাল, এরা দুইজনই অ্যাসিড মাধ্যমে কি কালার, এরা দুইজনই অ্যাসিড মাধ্যমে লাল কালার।
আর যখন ক্ষারীয় মাধ্যমে চলে যায় তখন এরা কালারটা চেঞ্জ করে হলুদ করে দেয়, কালারটা চেঞ্জ করে হলুদ করে দেয়। আর এই দুইটাই পরীক্ষাতে সব থেকে বেশি আসে। এইটা দেখো, এখান থেকে পরীক্ষাতে কোন তিনটা আসে, এই তিনটা সব থেকে বেশি আসে, এই যে 4, 5 আর 1, অন্যগুলা কিন্তু তেমন একটা আসে না। অ্যাটলিস্ট এই 1, 4, 5 তোমাকে ভালো মনে রাখতে হবে। 1, 4, 5 এই যে থাইমোফথ্যালিন, থাইমাল ব্লু, এগুলো খুব রেয়ার, এগুলো আসেই না। আসে ফেনোপথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। তো এটা আমরা আবার মুখস্থ করে দিই যে ফেনোলফথ্যালিন হলো কোন কালারের যে পিএইচ চেঞ্জ করবে, এটা এমনি মনে থাকবে, কারণ ও নিজে কি, নিজে অ্যাসিড, তাহলে ক্ষারে যে কালার চেঞ্জ করবে 8.2 থেকে 9.8, আর বর্ণহীন, আর ওই পাশে যে লালচে বেগুনি। আর মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এগুলো সব অ্যাসিড মাধ্যমে হয় লাল, ক্ষারীয় মাধ্যমে হয়ে যাবে কি হলুদ। এটুকু মুখস্থ হয়েছে কিনা, এই ক্লাস করলে কিন্তু এই জিনিস মনে থাকে। এই জিনিসটা রেখি যে এটা যদি তুমি ক্লাসে করো তাহলে তোমার মনের মধ্যে থেকে যাবে, গেঁথে যাবে। তুমি মুখস্থ করতে যাবা, দেখবা তুমি ভুল হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছ। ঠিক আছে, এটার মুখস্থ করারও জিনিস না, কিছুটা টেকনিক্যাল জিনিসও। এই যে এই পিএইচ গুলো কোন, এটা কখনোই ভুল হয় না। কেন ভুল হয় না, আমি আগে থেকেই জানি সে অ্যাসিড। তো অ্যাসিড হলে ক্ষারে যে কালার চেঞ্জ করবে। একটা অপশনই থাকবে যেটা তোমার 8-এর বেশি থাকবে, তো সেটা অ্যান্সার হবে। আর এখানে একটা অপশনই থাকবে যেটা তোমার পিএইচ গুলো কম থাকবে, তো 3-4-এর কাছাকাছি থাকবে, কারণ এর নিজেরা ক্ষার, অ্যাসিড মাধ্যমে যে এ কালার চেঞ্জ করবে। এই জিনিস ক্লিয়ার কিনা, এটুকু বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার হয়েছে? আর একটা ছকে যাবো আমি তাহলে, এটার পরে আর একটা। আচ্ছা, লিটমাসটাও লিখি আমরা। লিটমাসটাও আমাদের লাগে, আর এটা সবাই জানো। লিটমাস, লিটমাস কোন পিএইচ এ কালার চেঞ্জ করে? 6 থেকে 8-এ। তা এ কালার চেঞ্জ করবে হলো 6 থেকে 8-এ। এখন দেখো, এটা কিন্তু মেডিকেলের পড়ানোর মতো হয়ে যাচ্ছে, এটা ভার্সিটিতেও আছে, কিন্তু মেডিকেলে আমি যখন এই তোমাদের ওই যে ইয়েতে পড়াবো, মানে স্লাইড দেখায়, স্লাইড বলতে পিডিএফ দেখায় দাগ দিয়ে, তখন কিন্তু এই নির্দেশকের এই ডিটেলস আর বলবো না, আমি বলবো যে এই ক্লাসটা দেখে নাও, এখানে সবকিছু আছে। ঠিক আছে? তাহলে লিটমাস কোন কালারে, যে দেখো এটা হলো এসিড ক্ষারের মাছ, খুব যে পশম জায়গাটায় কালার চেঞ্জ করে, অর্থাৎ 6 থেকে 8-এ। এ খুব অ্যাসিডিক না, খুব ক্ষারীয় না, অ্যাসিড ক্ষার দুইটাকেই শনাক্ত করতে পারে। যে কোন, এটা কি, যে 6 থেকে 8 পিএইচ এ এ কালার চেঞ্জ করে। এটা লিটমাসকে কি করে, অ্যাসিড লাল করে। তাহলে অ্যাসিড মাধ্যমে সে কেমন হবে? অ্যাসিড মাধ্যমে হবে সে লাল। নীল লিটমাসকে সে কি করে দেয়? লাল করে দেয়। আর লাল লিটমাসকে সে কি করে? লাল লিটমাসকে কি করে? হলুদ করে দেয়। তাহলে এটা এমনি মনে থাকবে, নীল না করে হলুদ দিচ্ছে, আচ্ছা হলুদই দাও, কারণ তোমাদের বইয়ে এটাই দিচ্ছে। এটা সরি সরি সরি, নীল হবে, এটা নীল হবে। ঠিক আছে, নীল লিটমাসকে সে লাল করে, আর লাল লিটমাসকে সে কি করে? নীল করে। এটাই। তাহলে এসিডের মধ্যে যদি আমি দিই, তা সে নীল লিটমাস কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। আর যদি ক্ষারের মধ্যে দিই, তা লাল লিটমাস কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। এটা এমনি মনে থাকবে। তো এখান থেকে আমার যেটা পড়তে হবে সেটা হলো 1, 4, 5। খুবই খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে 1, 4 আর 5ই থাকবে তোমার। আর থাইমোফথ্যালিন, থাইমাল ব্লু ওইভাবে থাকবে না, তবে মনে রাখবা যে থাইমোফথ্যালিনটা হলো অবশ্যই বর্ণহীন, আর ফেনোলফথ্যালিনটা বর্ণহীন। এই দুটা বর্ণহীন, বাকি সবগুলো কালার আছে। আর মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এমনি মনে থাকবে, কারণ লাল লাল, হলুদ হলুদ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি দুইটা দিকেই দেখবো, ভার্সিটিতেও তোমাদের মেডিকেলটাও, সমস্যা নেই। এটা টেকনিক্যাল জিনিসের মধ্যেই পড়ে। আমরা লেখচিত্রগুলো দেখবো। লেখচিত্রগুলো ভার্সিটির রিটেনে আসতে পারে, ঢাকা ভার্সিটির রিটেনে। এদের লেখচিত্রগুলো যাওয়ার আগে আমি আরেকটা তৈরি করি, আরেকটা ছক। এই ছকটা থাক, এই ছকটা থাক। আমরা এগুলো একটু মুছে দিই, যা একটু লিখবো বলে। এই সাইডটা এসিড খাল লিখছো তো, এই সাইডটা একটু মুছে দিই। ওই ছক ওইভাবে থাক, আমি কোশ্চেন দেখাবো বলে। তাহলে এটা হলো ছক নাম্বার 1। ঠিক আছে, 1 নাম্বার ছক। এবার আসি আমি ছক নাম্বার 2। ছক নাম্বার 2, কোন নির্দেশক কোন দ্রবণের জন্য আমরা কাজে লাগাবো? থাইমল ব্লু 1.2 থেকে 2.8 দেয়া। থাইমল ব্লু এটা হওয়ার কথা না। আচ্ছা, আমি চেক করব, দেখবো পরে। তো এবার আক্তার, আমি পরে চেক করে দেখবো তোমার এটা থাইমল ব্লুটা বলছো না, এটা আমি পরে চেক করে দেখবো। ঠিক আছে, আমি দুইটা বইয়ের থেকে পরে চেক করে তোমাকে জানাবো, অথবা এখনই দেখে দিচ্ছি যদি থাকে। থাইমল ব্লু দেখি। হুম 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 হুম।
এখানে তো নাই। আচ্ছা, পরে আমি এটা চেক করে দেখবো, থাইমাল ব্লুটা থাক, পরে আমি চেক করে দেখবো। এটাতে সমস্যা বলছো, এটা আমি দেখবো। এটা আমার মনে থাকবে, আমি নেক্সট ক্লাসে শুরুতেই দেখে তোমাকে জানাবো। ওকে, তাহলে পরের ছকে যাও। 2 নম্বর ছকে লেখো যে কোন দ্রবণের জন্য, যদি মৃদু অ্যাসিড নির্দেশকের ক্ষেত্রে কোনটা, কোন দ্রবণের জন্য আমরা কোন নির্দেশক ব্যবহার করব। তো এখানে লেখো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার, এই 1 নম্বরে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, আমার ওপাশে জায়গা নাই বলে লিখতে সমস্যা। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দিয়ে লেখো যে এ সকল নির্দেশকের জন্য কাজ করবে। কেন কাজ করবে? কারণ তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি দ্রবণ আমি নিই, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার দ্রবণ যদি আমি নিই, তাহলে সে একবার অ্যাসিডিক দ্রবণেও যাবে, একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাবে, আর একবার আমরা ক্ষারীয়তেও নিয়ে যেতে পারি। এ কারণে এর রেঞ্জটা অনেক বেশি হয়। তাই তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে সকল নির্দেশকই ব্যবহার করা যাবে, সকল নির্দেশকই ব্যবহার করা যাবে, কার্যকর হয়। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক। 2 নম্বরে লেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার। এটা আমরা দেখে দেখে বলতে পারবো। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, দেখো এটা আমরা মুখস্থ করার প্রয়োজন নাই, এখানে দেখে দেখে আমরা বলতে পারবো। এই তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার যদি হয়, এই দ্রবণে কে বেশি থাকবে? এই 8:30 বা একটু পরে আরেকটা টেকনিক্যাল ক্লাস তোমাদের আরেকটা হবে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়, কনসেপচুয়াল আরেকটা ক্লাস নিব। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়, তা খেয়াল করো এই দ্রবণে বেশি থাকবে কিন্তু এটা, এই যে টিক চিহ্ন দিচ্ছি, কারণ যেহেতু তীব্র অ্যাসিডটা তীব্র, ক্ষারটা মৃদু, তাহলে দ্রবণে প্রাধান্য থাকবে হলো অ্যাসিডের। দ্রবণে যদি অ্যাসিডের প্রাধান্য থাকে, তা আমরা ক্ষারীয় প্রকৃতির কি চয়েস করব, নির্দেশক ইউজ করব। তো এই 2জন মানুষ ছিল, দেখো ক্ষারীয়, এই 2টা মানুষ কি ছিল, এরা 2জন ছিল হলো ক্ষারীয় প্রকৃতির নির্দেশক। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে এই কারণে আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল রেড চয়েস করব। কেন? কারণ এই দ্রবণটাতে অবশ্যই কে বেশি থাকবে, ক্ষার বেশি থাকবে। এই যে সরি, অ্যাসিড বেশি থাকবে এই দ্রবণে। তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে কে বেশি থাকবে? এই দুই, এই যে অ্যাসিডটার প্রাধান্য বেশি থাকবে। অ্যাসিড যেহেতু বেশি থাকবে, তাহলে আমরা ক্ষার জাতীয় নির্দেশক অর্থাৎ মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড কে চয়েস করব। তাহলে এখানে লেখো মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, ঠিক আছে। এবার যদি 3 নম্বরে বলি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার। মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে এই দ্রবণে কে বেশি থাকবে? যেহেতু ক্ষারটা তীব্র, তাহলে এটাই কিন্তু বেশি থাকবে, বা এটাই দ্রবণে তুল্যতা বিন্দুর পরেও এটা প্রাধান্য থাকবে। তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের পরে, এবার মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যদি হয়, এখানে ক্ষার যেহেতু বেশি, আমরা অ্যাসিড জাতীয় নির্দেশক গুলো চয়েস করবো। তো এই যে ফেনোলফথলিন আর থাইমোপথলিন, লেখো ফেনোলফথলিন থাইমোপথলিন। ফেনোলফথলিন, ফেনোলফথলিন ও থাইমোপথলিন, থাইমোলফথলিন ব্যবহার করতে পারবো। এইটুকু যদি আমরা জানি, তা মোটামুটি ভাবে আমাদের কাজ চলে যাবে। এরপরে এদের তুল্যতা বিন্দুর পিএইচটা দেখো। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি বিক্রিয়া করে, তাহলে ওখানে যেহেতু 2জনই তীব্র, তুল্যতা বিন্দুর পিএইচ কত হবে? তুল্যতা বিন্দুর পিএইচ হবে 7। তুল্যতা বিন্দুর পিএইচ কত হবে? 7। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এই পাশে জায়গা থাকলে এই পাশে লেখো, তাহলে সুবিধা হয়। তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার যদি হয়, তাহলে বলতো দ্রবণে কে বেশি থাকে? দ্রবণে অ্যাসিড জাতীয় জিনিস বেশি থাকে। তাহলে এই অ্যাসিড বেশি থাকার কারণে এই দ্রবণের তুল্যতা বিন্দুর পিএইচ অবশ্যই 7 থেকে কি হবে? 7 থেকে কম হবে, অর্থাৎ পিএইচ লেস দেন কত হবে? 7 হবে। পিএইচ লেস দেন 7 হবে, আর সেই মানটা মনে রাখবা যে সেটা হলো 5.27। মানে তুল্যতা বিন্দুর পিএইচ এখানে কত হবে? 5.27 হবে। মুখস্থ এমনি থাকবে, কেন থাকবে? কারণ আমি দেখে দেখে বুঝতেছি যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয়, তাহলে অবশ্যই দ্রবণটা প্রশম হবে, আর প্রশম মানে তুল্যতা বিন্দুর পিএইচ 7। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয়, তাহলে দ্রবণে অবশ্যই আমার অ্যাসিড বেশি থাকবে,
আর অ্যাসিড বেশি থাকলে পিএইচটা 7-এর কম, তা 7-এর কম পিএইচটা তুমি মনে রাখবা 5.27, দেখে দেখে মনে থাকবে। আর এখানে খেয়াল করো যে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার, দ্রবণে যেহেতু ক্ষার বেশি থাকে, তাহলে এখানে পিএইচটা অবশ্যই কি থাকবে, ক্ষারীয় পিএইচ থাকবে, অর্থাৎ 7 থেকে বেশি হবে। তো এখানে লিখে রাখো যে পিএইচ, কোথায় লিখি, এই লিটমাসটা একটু মুছে দিই। এখানে লেখো যে পিএইচ কত থাকবে, 7 থেকে বেশি হবে, পিএইচ 7 থেকে কি হবে, বেশি হবে। আর সেই পিএইচটার মান 8.8, তোমাদের বই অনুসারে সেটা 8.8 পিএইচ। তাহলে আমরা তুল্যতা বিন্দুর পিএইচ এর ভ্যালুগুলো মনে রাখবো, এটাও পরীক্ষাতে আসতে পারে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় তা সেই দ্রবণের পিএইচ কি হবে, তুল্যতা বিন্দুর পিএইচ হবে 7। তীব্র অ্যাসিড মৃদু ক্ষার যদি হয় তাহলে দ্রবণে অ্যাসিডের প্রাধান্য থাকবে, যদি অ্যাসিডের প্রাধান্য থাকে অবশ্যই দ্রবণের পিএইচ কি থাকবে, 7 থেকে কম হবে, তার তুল্যতা বিন্দুর পিএইচ 5.27 হবে। আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার যদি হয় দ্রবণে ক্ষার বেশি থাকবে, ক্ষার বেশি থাকলে দ্রবণের পিএইচ 7 থেকে অবশ্যই বেশি থাকবে, সেক্ষেত্রে সেটা 7-এর বেশি বা সংখ্যা হিসেবে 8.8। ঠিক আছে, এবার যদি আমরা কোশ্চেন গুলো দেখি তোমাদের মেডিকেল আর ভার্সিটির, তাহলে কোশ্চেন গুলো দেখো এখান থেকেই পেয়ে যাওয়া, এর বাইরে পড়া লাগবে না। আমরা কোশ্চেন একটা একটা করে অ্যান্সার দিব। এবার আমি কোশ্চেন গুলো দেখাই তোমাদের। প্রথমে 16-17-তে আসছিল, 15-16-তেও আসছিল। তা প্রথমে আমি 16-17-এর কোশ্চেন দেখো, উপরে থেকে এটা একটু মুছে দিই। হ্যাঁ, এখানে লিখি কোশ্চেন গুলা। তাহলে 1 নম্বর কোশ্চেন, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের টাইটেশনে কোন নির্দেশক? দেখো ম্যাট 16, ম্যাট 16, হ্যাঁ 16 সালে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে কোন নির্দেশক ব্যবহার করা হয়? তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারে, আমি ফুল লিখতেছি না, কোশ্চেন এখানে আছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে কোন নির্দেশক ব্যবহার করা হয়। অপশনগুলো এরকম ছিল, এতে ছিল মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, সবগুলো হবে অ্যান্সার। মিথাইল অরেঞ্জ, তারপরে বিতে ছিল মিথাইল রেড, লিখলাম না আর ফুল, মিথাইল রেড। সিতে ছিল তোমার ফেনোলফথলিন, ফেনোলফথলিন, ফেনোলফথলিন। আর ডিতে ছিল হলো সবকটি। তো দেখো এমনিতেই পারা যায়, এটা দিছে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক, ডি অ্যান্সার হবে। একটা শেষ, পরের কোশ্চেন দেখাই। মৃদু অ্যাসিড ও সবল ক্ষার, এবার দিছে মৃদু অ্যাসিড সবল ক্ষার। দেখো এটা চেঞ্জ করি, এবার পরের কোশ্চেন দেখো, মৃদু অ্যাসিড ও সবল ক্ষার, সবল ক্ষার, মৃদু অ্যাসিড আর সবল ক্ষারের যদি আমরা টাইটেশন করি তবে কোন নির্দেশকটি ব্যবহার করা হবে? মৃদু অ্যাসিড সবল ক্ষার। অপশন গুলো ছিল 1 নম্বরে, এটা কত সালে, এটা 15 সালের, ম্যাট 15 সালে। দেখো প্রতি বছরেই আসে এই জিনিস একটা একটা করে। মৃদু অ্যাসিড সবল ক্ষার গত বছর দেয় না, এবছর দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। মৃদু অ্যাসিড সবল ক্ষার এখানে ছিল মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। 2 নম্বরে ছিল মিথাইল রেড, না ব্রোমোক্রিসল ছিল, ব্রোমোক্রিসল গ্রিন, এটা হবে না অবশ্যই, ব্রোমোক্রিসল। দেখো এর বাইরেও অপশন দিচ্ছে, ব্রোমোক্রিসল গ্রিন। সি নম্বরে ছিল ফেনোলফথলিন, ফেনোলফথলিন, ফেনোলফথলিন। আর ডি নাম্বার অপশনে ছিল মিথাইল রেড, মিথাইল রেড। তাহলে অপশন দেখো, মৃদু অ্যাসিড সবল ক্ষার, তাহলে কোনটা দিছে, এই যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, ফেনোলফথলিন, থাইমোপথলিন। এখানে এই যে ফেনোলফথলিন আছে, ফেনোলফথলিন আনসার হবে। ঠিক আছে, প্রশ্ন 5-15 পরীক্ষায়। হ্যাঁ, এবার দেখো পরের কোশ্চেন দেখো, 12-13-তে আসছিল, এই প্রতি বছরেই দিত বুঝছো, আর এই বছর তোমাদের দেয় না, এর পরে কিন্তু আসবে ম্যাট 12-13। দেখো প্রচুর আসে এই কোশ্চেন, মানে এই ছক যেন তোমার খুব ভালো মুখস্থ থাকে, বুঝতে পারছো? মুখস্থ বলতে কি, কিছুটা টেকনিক্যালি আগালেই তোমার মনে থাকবে যে এই 3টা অ্যাসিডিক, তাহলে ওদের পিএইচ গুলো অবশ্যই কি হবে, ক্ষার জাতীয় পিএইচ এ কালার চেঞ্জ করবে। আর এই দুটো ক্ষারীয়, তাহলে এরা অ্যাসিডিক পিএইচ এ কালার চেঞ্জ করবে। আর লাল থাকবে অ্যাসিড মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে যে হলুদ হয়ে যাবে। আর দুইটা হলো বর্ণহীন, আর ওই পাশে যে লালচে বেগুনি বা নীল।
ঠিক আছে, এমনি মনে থাকবে। এরপরে দিছে যে ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ নির্দেশক। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের কালার কেমন হবে? দেখো এটার অ্যান্সার ছিল না, এই যে 14-15 ক্ষারীয় দ্রবণে আগে এই কাজ করতো খুব, তোমাদের ব্ল্যাঙ্ক থাকতো অ্যান্সার। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ, মিথাইল অরেঞ্জের বর্ণ, আর লিখলাম না ফুল। এখানে অপশন গুলো দেখো, অপশন একটা ছিল গোলাপি, অপশন একটা ছিল গোলাপি, অপশন বি তে ছিল লাল, অপশন সি তে ছিল নীল, না সবুজ আর বেগুনি, বেগুনি বেগুনি, আর ডি তে ছিল হলো সবুজ, সবুজ। তো দেখো ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, এই যে এই দুইজন মানুষ হলো ক্ষারীয় দ্রবণে হলুদ, এর মধ্যে দেখো অ্যান্সার নাই, তাহলে এটা হলো ব্ল্যাঙ্ক অ্যান্সার হবে, এটা ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু হলুদ দেখো অপশনে নাই, তো এটার মধ্যে অপশন ছিল না, এটা অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক। তো পরের কোশ্চেনে চলে যাই। এই জিনিস আরো দিছে, প্রচুর দেয়। ফেনল রেড, আর একটা দিছে ফেনল রেড, মানে দেখো এর বাইরে আছে একটা ফেনল রেড এর বর্ণ একবার দিছিল, ফেনল রেড এর বর্ণ 6 ফেনল রেড, ফেনপথেলিন ফেনল রেড, এটা দিছে একটা। আর বাইরে আর একটা অম্লীয় মাধ্যমে ফেনল রেড এর বর্ণ, অম্লীয় মাধ্যমে ফেনল রেড এর বর্ণ একবার দিছে, তা ফেনল রেডটাও মুখস্থ রাখবা। ফেনল রেডটা হলো অম্লীয় মাধ্যমে লাল, লাল হলুদ। অম্লীয় মাধ্যমে ফেনল রেড কি বর্ণ? ফেনল রেড আমরা লিখে দিই, ফেনল রেডটাও লিখে রাখো, অম্লীয় মাধ্যমে হলুদ হবে, এটাও দেখি আসছে। হুম, এই যে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড না, এখানে লেখো ফেনল রেড, এটাও কিন্তু 6 নম্বরে লেখো, এটাও লিখে রাখো যে ফেনল রেড। ফেনল রেডটা কি জাতীয়? ফেনল যেহেতু এটা দেখো এই ফেনল রেড, এটা হলো হলুদ হবে, এ হলো, এটাও ক্ষার জাতীয়, এটাও দেখো ক্ষার জাতীয়। আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করো, এটা ক্ষার জাতীয় হবে না তো, এটা অ্যাসিড জাতীয় হবে, ওপরে লিখি, এটা অ্যাসিড জাতীয় হবে। ফেনল রেড এখানে লেখো, এটা ক্ষার জাতীয় হবে না। ফেনল রেড এটার পিএইচ চেঞ্জ হয় 6.8 থেকে, মানে প্রায় লিটমাসের কাছাকাছি, লিটমাসের মতো 6.8 থেকে 8.4, লিটমাসের মতো 6.8 থেকে 8.4, 6.8 থেকে 8.4 পিএইচ যদি হয়, তাহলে অবশ্যই সে অ্যাসিডিক, অবশ্যই অ্যাসিডিক। আর সে ক্ষারীয় মাধ্যমে যে হলুদ বর্ণ ধারণ করবে। এটা একবার আসছিল, এটা লেখো, এটাও দিছে, এটাও লেখো। হ্যাঁ, ব্ল্যাঙ্ক থাকলে অবশ্যই স্কিপ করবা, ব্ল্যাঙ্ক থাকলে অবশ্যই স্কিপ করবা। অম্লীয় মাধ্যমে ফেনল রেডের বর্ণ, ফেনল রেডের বর্ণ লেখো হলুদ, আর এর পিএইচটা লিখে রাখো 6.8 থেকে 8.4, 6.8 থেকে 8.4। এটা অম্লীয় মাধ্যমে, সরি, অম্ল এই পাশে অম্ল লিখছিলাম কিন্তু অম্লীয় মাধ্যমে হলুদ, এই পাশে লেখো অম্লীয় মাধ্যমে হলুদ, ওই পাশে লিখে ফেলছি। এই পাশটা কিন্তু ক্ষার ছিল, এটা অ্যাসিড ছিল না, এটা অ্যাসিড ছিল, আর এটা ছিল ক্ষার। অম্লীয় মাধ্যমে সে হলুদ হবে, আর ক্ষারীয় মাধ্যমে যে সে নীল হয়ে যাবে, লাল হবে, লাল। ক্ষারীয় মাধ্যমে যে লাল হবে, এই মুখস্থ রাখতে হবে, তাছাড়া উপায় নাই। তা দেখো ফেনল রেড এটাও অ্যাসিড জাতীয়, তো অ্যাসিড জাতীয় কয়টা পাইছি আমরা? ফেনোলফথেলিন, থাইমোপথেলিন, আর হলো থাইমল ব্লু। একজন বলছে থাইমল ব্লুটা সমস্যা আছে, আমি থাইমল ব্লুটা আবার চেক করব। তাহলে ফেনোপথেলিন, থাইমোপথেলিন, ফেনল রেড, এই তিনটে অ্যাসিডিক, এদের পিএইচ গুলো ক্ষারীয় পিএইচ হবে, এটা হলুদ হবে, এই পাশে যে লাল হবে, এটাও কিন্তু একবার আসছে, এটাও মুখস্থ রাখা। ঠিক আছে, এখন দেখো আমরা লেখচিত্র গুলো দেখবো। এর মেন জিনিসটা হলো লেখচিত্রটা যদি আসে তা ঢাকা ভার্সিটি রিটেনে আসবে, আমরা লেখচিত্রটা দেখবো। এটা উঠাই নেওয়া শেষ বলো? যদি উঠানো হয়ে থাকে আমরা লেখচিত্র গুলো দেখবো। আর কোশ্চেন আরো
যদি বলো কোশ্চেন, তা ভার্সিটির কোশ্চেন একটা দেখাই, দেখো ভার্সিটি তো এই জিনিস সব খুবই আসে। ভার্সিটিতে এটা কিভাবে আসে সেটা দেখো। জাহাঙ্গীরনগর 19-এ আসছিল গত 1 বছর আগেই। জাহাঙ্গীরনগর 19-এর কোশ্চেন দেখো, মিথাইল অরেঞ্জ নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ। মিথাইল অরেঞ্জের JU19 সালে আসছিল যে মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ এর পরিসর, মানে কোন পিএইচ এ সে গিরগিটির মতো আচরণ করে। মিথাইল অরেঞ্জের বর্ণ পরিবর্তনের পিএইচ রেঞ্জ, বর্ণ পরিবর্তনের পিএইচ রেঞ্জ কোনটা হবে দেখো তো। এই যে মিথাইল অরেঞ্জ 3.1 থেকে 4.4, এটা অ্যান্সার হবে, আর লিখলাম না। ঠিক আছে, এরপরে দিছিল সবল অ্যাসিড ও সবল ক্ষারের টাইট্রেশনের প্রশমন বিন্দু। এটা আসছিল, এটাও 19 সালে আসছিল, জাহাঙ্গীরনগর 19। সবল অ্যাসিড তীব্র ক্ষারের কোন পিএইচ এ কালার চেঞ্জ করে? এই যে তুল্যতা বিন্দুর পিএইচ। সবল অ্যাসিড সবল ক্ষার, সবল অ্যাসিড সবল ক্ষার কোন পিএইচ? তুল্যতা বিন্দুর পিএইচ। সবল অ্যাসিড সবল ক্ষার তুল্য বিন্দুর পিএইচ। এদের তুল্য বিন্দুর পিএইচ তো এই যে দেখো 7। মানে এখানে আমি যা লিখছি সবই তোমার পরীক্ষাতে আসে, যা লিখছি সবই কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, এরপরে আরো যদি বলো তো আরো আছে এখানে প্রচুর এই কোশ্চেন দেয়, মানে নির্দেশক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ভার্সিটির জন্যই বলো আর মেডিকেলের জন্যই বলো, তোমাদের দুই জায়গাতেই কিন্তু এই জিনিস আসবেই। এখানে মোটেও ফাঁকি দেওয়া যাবে না। মানে এই জিনিস কিছু মুখস্থ, কিছু টেকনিক্যাল। কিছু জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, কিছু জিনিস টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ক্ষারীয় মাধ্যমে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি দিছে যে কোন নির্দেশক ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়। কোন নির্দেশক ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়? সবগুলোই আসে, রাজশাহী 17 আর ইউ 17। কোন নির্দেশক ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়? ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়। আমরা কয়টা পাইছি এই জিনিস যে ক্ষারীয় মাধ্যমে হলুদ? অনেকগুলো বাদ দিয়ে লিখছি। কোন নির্দেশক ক্ষারীয় মাধ্যমে হলুদ হয়? কিসমল রেড, ফেনল রেড। প্রথমে দিছে হলো ফেনল রেড। বিতে দিছে লিটমাস। লিটমাস কি ছিল? ক্ষারীয় মাধ্যমে নীল। এটা হবে না, ফেনল রেড হবে না, কারণ ফেনল রেড আমরা ক্ষারীয় মাধ্যমে লাল পাইছি, বলছে হলুদ। সি নাম্বারে মিথাইল অরেঞ্জ, এটা হবে। দেখো মিথাইল অরেঞ্জ এই যে ক্ষারীয় মাধ্যমে হলুদ, মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে সে কেমন হলুদ হবে। ঠিক আছে, লেখচিত্রে তো যাবো, ওকে মুছে দিলাম। এখন লেখচিত্রে যাওয়ার আগে আমাদের এই যে ডাটা লিখছি, এই ডাটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তবে তোমার ওই লেখচিত্র একদমই পানির মতো মনে হবে। খেয়াল করো, আমি লেখচিত্রে একসাথে 4টা দেখাবো, তারপর ভেঙে ভেঙে একটা একটা করে দেখাবো। প্রথমে আসি, যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হয়, আমরা একটা এঁকে নিই। বুরেট দেখছো তো সবাই, লেখচিত্রটা দেখো একদম খুবই ইজি জিনিস। দেখো, যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষারে যায়, আমি প্রথমে কি বললাম যে একটা তীব্র অ্যাসিড নিব আমি। তীব্র অ্যাসিডটা কি? যে এটার মধ্যে একটা তীব্র অ্যাসিড নিছি, অ্যাসিডটা হলো HCl, আর এটার মধ্যে আমি একটা তীব্র ক্ষার নিব। তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার নিয়ে শুরু করলাম। তীব্র ক্ষার, তাহলে তীব্র অ্যাসিড আর আমি এখানে কি দিলাম? তীব্র ক্ষার দিলাম, NaOH। ঠিক আছে, এবার এখান থেকে এই কক খুলে দিলাম, এখান থেকে ফুটাই ফুটাই এখানে কি পড়ে? এই যে HCl পড়ে। তা HCl পড়লো যখন শুরু হয়েছে দ্রবণ, খেয়াল করো, যখন এখানে NaOH টা ছিল তখন NaOH এর পিএইচটা কেমন দাঁড়াইতে পারে? এটা পিএইচ হলো 7, এই জায়গায় পিএইচ হলো 14, আর এই জায়গায় পিএইচ হলো 0। এ পাশের গুলো আমি কি দিলাম? পিএইচ দিলাম, এ পাশে আমি পিএইচ লিখলাম। আচ্ছা, এবার
এখানে একটা নির্দিষ্ট আয়তনে আমি নির্দিষ্ট ভলিউমে এই বিক্রিয়াটা ঘটাচ্ছি, ধরো 20 ডিগ্রি বা 40 ডিগ্রি, যে কোনো একটা, এখানে একটা নির্দিষ্ট ভলিউমে আমি এই বিক্রিয়া ঘটাচ্ছি। তা যদি প্রথমে এনওএইচ থাকে, কর্কটা বন্ধ, আমি কি করলাম, ক্ষার যোগ করা এখনো শুরু করি নাই, তাহলে যদি দ্রবণে এনওএইচ বেশি থাকে, তা শুরু করছি, এনওএইচটা কত, এনওএইচটা পিএইচটা মোটামুটি ভাবে 10-এর কাছাকাছি বা 10-এর থেকে একটু বেশি আছে, সেই পিএইচ আমি শুরু করলাম। তাহলে এখানে আছে পিএইচটা। এখন পিএইচ এর লেখচিত্র কালার কেন, ওই এই দাগ কেন আমি ওইদিকে ঘুরাই দিচ্ছি, এটা হলো বোঝার উপায় হলো, খেয়াল করো, কোন দ্রবণের পিএইচ 14 করাটা কিন্তু খুব খুব টাফ ব্যাপার। কেন টাফ ব্যাপার? কারণ এনওএইচ কে যখন তুমি ভেঙে দিবা, তখন সেটা তৈরি করবে Na প্লাস আর ওএইচ মাইনাস। এখন এই যে ওএইচ মাইনাসটা কোন পর্যন্ত ভাঙতে পারে? ওএইচ মাইনাসটা তখনই ভাঙবে যখন দ্রবণে পর্যাপ্ত পরিমাণে পানি থাকবে। তা একটা পাত্রে তুমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার মধ্যে এনওএইচ যোগ করছো, তো এনওএইচ যোগ করলে সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে, আর ভাঙতে ভাঙতে সেই পিএইচ কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তা পিএইচ বাড়তে 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 একটা পর্যায়ে সেটা যাবে কত, 14-র কাছাকাছি বা 13-র কাছাকাছি যাবে। 13-র কাছাকাছি যে পিএইচ কিন্তু 14টা আর উঠতে চায় না। কেন উঠতে চায় না? কারণ দ্রবণে আর পানি থাকে না, আর যদি পানি না থাকে তা সেটা আর এইভাবে ভাঙে না। যদি না ভাঙে তাহলে কিন্তু পিএইচ আর বাড়ে না, তখন ঘনমাত্রা বাড়ে। তা আমার লেখচিত্র এখান থেকে আমি এই যে এইদিকে সরাই দেওয়ার মানেটা হলো যে ও আর ভাঙবে না, ওর ঘনমাত্রা বাড়া শুরু করছে। তাহলে তুল্যবিন্দু, আমি প্রথম তুল্যবিন্দু দিয়ে শুরু করি। এই জায়গাটায় এই এনওএইচ আর এইচএল আমি যোগ করলাম, ধরে নিলাম যে দ্রবণটা প্রশম হয়ে গেছে। তুল্যতা বিন্দুতে দ্রবণের পিএইচটা দাঁড়াইছে হলো 7, এই জায়গাটা হলো 7। এবার 7 থেকে যদি আমি ঘাওড়ামি করি, কি করবো এবার, ঘাওড়ামি করবো, মানে 7 হয়েছে, সব অ্যাসিড কি হয়ে গেছে, এই যে সব ক্ষার প্রশমিত হয়ে গেছে। এবার আমি ঘাওড়ামি করলাম, একটু ঘাওড়ামি করতে হবে এখানে, এখানে একটু ঘাওড়ামি করবা তুমি। ঘাওড়ামি করা মানে কি, এই কর্কটাও খুলে রাখছো, যে তোমার ককটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তুমি ককটা খুলে রাখছো, খুলে রেখে তারপরেও কি পড়ছে, অ্যাসিড পড়া শুরু করছে। তা তুল্যতা বিন্দুর পিএইচ 7 ছিল, যেহেতু ঘাওড়ামি করে আমি এইচসিএল আরো যোগ করতেছি, তাহলে পিএইচ গুলো কমা শুরু করছে, পিএইচ কমতেছে, পিএইচ কমতেছে, পিএইচ কমতে 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 কোথায় চলে আসছে, এই যে 2-এর কাছাকাছি চলে আসছে, দাগটা সোজা করে দিবা। তা পিএইচ কমতে 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 2-এর কাছাকাছি আসছে। এখন সে জিরোতে লেগে যাবে? না, জিরোতে লাগবে না। একসময় আমি ঘাওড়ামি করলেও একসময় দেখা যাবে যখন দ্রবণে পানি আর থাকবে না, তখন এই এইচসিএল এখানে যোগ করলেও ওই এইচসিএল আর ভাঙবে না, অর্থাৎ এইচ প্লাস আর সিএল মাইনাস আর তৈরি হবে না, এইচ প্লাস আর সিএল মাইনাস আর তৈরি হবে না। কারণ কি, দ্রবণে আর পানি নাই। তাহলে যখন আর এটা ভাঙবে না, তখন আমাদের পিএইচ কিন্তু আর ডাউন হবে না, অর্থাৎ পিএইচ আর কমবে না। সে সময় দ্রবণের ঘনমাত্রা বাড়া শুরু হবে। তা যখন পিএইচ আর কমবে না, ঘনমাত্রা বাড়া শুরু হবে, তখন এই লেখচিত্র আমার এই জিরোর গায়ে না লেগে এইদিকে বেঁকে যাবে। এইদিকে বেঁকে যাওয়ার মানেটা কি আমার, যে এখানে আর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু পিএইচ কমতেছে না। পিএইচ না কমে জাস্ট কি হচ্ছে, এই যে 7 থেকে কমতে কমতে পিএইচ না কমে ঘনমাত্রা বাড়া শুরু করছে, জিরো আর হচ্ছে না। তাহলে এই রেখাটা আমরা দিলাম, সেটা হলো তীব্র এসিডের রেখা। এটা হলো তীব্র এসিডের রেখা। এইটুকু জিনিস বুঝতে পারছো কিনা, যে দ্রবণে ক্ষার ছিল, আমরা এইচসিএল যোগ করে ওইটাকে প্রশমিত করে 7 বানাই দিলাম। 7 বানানোর পরেও আমি ঘাওড়ামি করে আরো অ্যাসিড যোগ করছি। তো যদি আরো বেশি অ্যাসিড যোগ করি, তাহলে পিএইচটা ফল করতে থাকবে। পিএইচ কমতে 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 কোথায় আসবে, যে যখন 3-2 এরকম হয়ে যাবে, তখন ওই দ্রবণের পিএইচ আর না কমে ওর ঘনমাত্রা বাড়া শুরু হবে, এই সেল ভাঙবে না, কারণ পানি নাই। তাহলে এটা এইদিকে বাঁকাই দেওয়ার মানেটা হলো যে ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, কিন্তু পিএইচ আর কমে না। এবার উল্টা করে দিই জিনিসটাকে আমাদের বোঝার সুবিধার্থে, আমি এখানে এবার এইচসিএল দিলাম, আর এই জায়গাটায় ক্ষার দিয়ে দিলাম, এনওএইচ। এখানে এইচসিএল ছিল, এবার ক্ষার যোগ করলাম, দ্রবণের পিএইচ কি হয়ে গেল, তুল্যতা বিন্দুতে পিএইচ হয়ে গেল 7। তারপর আমি আবার ঘাওড়ামি শুরু করে দিলাম, ঘাওড়ামি করে কি করলাম, এই কোয়ার্ক কাট বন্ধ করলাম না, কোয়ার্ক বন্ধ না করে দ্রবণে ক্ষার যোগ করা শুরু করছি আরো। যখন ক্ষার যোগ করবো, তখন ওই পিএইচ আবার বাড়া শুরু করবে, পিএইচ বাড়তে 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 কোথায় যাবে, মোটামুটি 10-11-র কাছাকাছি, যে দ্রবণের পিএইচ আর বাড়তে থাকে না, ওই না বেড়ে তার ঘনমাত্রা বাড়া শুরু করে, কারণ এই দ্রবণে আর পানির অভাব দেখা যায়। এনওএইচ আর ভাঙে না, আর এনওএইচ না ভাঙলে এই পিএইচ না বেড়ে এখানে ঘনমাত্রা বাড়া শুরু করে, এটার ঘনমাত্রা বাড়া শুরু করে। ঘনমাত্রা বাড়ানোর চিহ্নটা এইভাবে দেওয়া হয়। তাহলে এই রেখাটা এখন কিসের রেখা, তীব্র ক্ষারের রেখা। এটুকু বুঝছো কিনা বলো, এইটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, এই লেখচিত্র এইটুকু জিনিস বুঝতে পারছো কিনা, যে কেন এরকম হয়।
লেখচিত্রটা, যে তুল্যতা বিন্দুর পিএইচ 7 থাকে, তারপর ঘাওড়ামি করা শুরু করতে হয়। ঘাওড়ামি করলে আমার দ্রবণ চেঞ্জটা কি হতে পারে, দ্রবণের পিএইচটা কমতে কমতে 2 এর কাছাকাছি আসতে পারে। আবার যদি ক্ষার যোগ করি তাহলে সেটা পিএইচ বাড়তে বাড়তে কোথায় যাইতে পারে, 11, 10, 11-র কাছে যাইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের রেখা দেখলাম। এবার যদি আমি মৃদু অ্যাসিড নেই, কি নিলাম, মৃদু অ্যাসিড নিলাম। যদি মৃদু অ্যাসিড নেই, তা মৃদু অ্যাসিড কি কাজ করতে পারে, পিএইচটা 7 থেকে সামান্য কমাইতে পারে। তাহলে এই জায়গায় পিএইচ যদি আমি নিই মৃদু অ্যাসিড, তাহলে মৃদু অ্যাসিড পিএইচ 7 থেকে সামান্য কমে এইদিকে যে ঘনমাত্রা বাড়া শুরু হবে। কারণ মৃদু এইচ তো আর ভাঙবে না, মৃদু অ্যাসিডের পিএইচ তো আর কমে 0 বা 2, 3 এরকম আসবে না। তাহলে এই যে লেখচিত্রটা আমি দিলাম, এটা হলো মৃদু অ্যাসিডের, এটা হলো মৃদু অ্যাসিডের লেখচিত্র। ঠিক আছে, আর যদি আমি মৃদু ক্ষার নেই, সে কি হবে, পিএইচটা সামান্য একটু বাড়বে, 7 থেকে একটু সামান্য বেড়ে সেই দিকে চলে যাবে। তাহলে এইটা হলো আমার সেই মৃদু ক্ষারের লেখচিত্র, মৃদু ক্ষার। তা এর মধ্যে কিন্তু 4টা লেখচিত্রই আছে, এই যে আমি আঁকলাম না, এটার মধ্যে 4টা আছে। এবার তোমার পরীক্ষার সময় যেটা আসবে তুমি সেটা দিয়ে দিবা। তো দেখো আমি একটা একটা করে আলাদা করি এখন। প্রথমে যদি পরীক্ষাতে আসে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের লেখচিত্র দেখাও, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ভার্সেস তীব্র ক্ষার, এটা লেখচিত্র তোমাকে দেখাইতে বললো, 1 মার্কের কোশ্চেন হবে রিটেনে। তা তুমি কোনটা কোনটা দিবা, এটা তীব্র ক্ষার আর এটা তীব্র অ্যাসিড, তাহলে এইটার এইটাকে দিবা। তাহলে এখানে আঁকবা কি তুমি, যে এটা হলো 0 পিএইচ, এটা 14 পিএইচ, আর এটা 7। তাহলে এখান থেকে শুরু করে তুমি এটাকে নিচে নিয়ে আসবা এখান থেকে, আর এখান থেকে এই নিয়ে নিয়ে দিবা। তাহলে এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তো দেখো এই যে তীব্র অ্যাসিড, এটা হলো তীব্র অ্যাসিড, আর এই লেখাটা হলো তীব্র ক্ষারের লেখা। এই রেঞ্জের মধ্যে দেখো সবগুলো পড়ে। এখানে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কোথায় ছিল, এই যে দেখো মিথাইল অরেঞ্জ ছিল এই যে 3.1 থেকে 4.4, এই জায়গাটা ছিল মিথাইল অরেঞ্জের জায়গা, এটা হলো মিথাইল অরেঞ্জের জায়গা। ঠিক আছে, আর 4.2 থেকে 6.3 এটা হলো মিথাইল রেডের জায়গা ছিল। আর ফেনোলফথিলিনের জায়গা ছিল তোমার এখানে 8.3 থেকে 8.2 থেকে 9.8, এটা হলো ছিল ফেনোলফথিলিন। এই কারণে বলা হচ্ছে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক কাজ করে। যদি তোমার পরীক্ষার সময় আসে যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের লেখচিত্র দেখাও, তো এটা শেষ, 1 নম্বর লেখচিত্র হয়ে গেছে। বুঝতে পারছো কিনা, লেখা লাগবে না কিন্তু, কারণ রিটেনে বর্ণনা দেওয়ার সময় নাই, তোমাকে জাস্ট লেখচিত্রটা আঁকতে বলবে। এটা ক্লিয়ার কিনা বলো, যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দিলে লেখচিত্র এমন হবে। এটা যদি হয়ে যায় আমি 2 নম্বর লেখচিত্রতে যাব। হয়েছে, এটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে 2 নম্বর লেখচিত্র। এবার দেখো তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার, এটা লেখচিত্র কেমন হবে? তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তা খেয়াল করো, তীব্র অ্যাসিড যদি হয় এটাকে লিখবো, আর মৃদু ক্ষার যদি হয় তাহলে এটাকে লিখবো। তো এইটার এটাকে লিখলেই হয়ে যাবে, এই রেখাটা আর এই রেখাটা। তাহলে এটা তীব্র অ্যাসিড যদি হয় ওটা কোথায় নামতে পারবে, 0-র কাছাকাছি নেমে এখানে যাবে। তো এই রেখাটা হলো তীব্র অ্যাসিডের রেখা আমার, এটা হলো তীব্র অ্যাসিডের রেখা। আর মৃদু ক্ষার যদি হয় তা এইটা হবে। এই রেঞ্জের মধ্যে কোনটা কোনটা পড়ছে দেখো, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, এখানে ছিল মিথাইল রেড যেটা ছিল 4.2 থেকে 6.3, এই পিএইচ এ কালার চেঞ্জ করে। আর এখানে আর একটা ছিল 4.2 থেকে 3.1 থেকে 3.1 থেকে 4.4, এই পিএইচ দেখো দুইটার মধ্যে পড়ছে, এই যে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। এই কারণে বলা হচ্ছে যে তীব্র অ্যাসিড মৃদু ক্ষারে এই দুইটা নির্দেশক কাজ করবে। তাহলে এই যে মৃদু ক্ষারের রেখা আর এই তীব্র অ্যাসিডের রেখা, এটা তীব্র অ্যাসিড আর এটা হলো মৃদু ক্ষারের রেখা। বুঝতে পারছো কিনা দেখো, এই কিন্তু খুবই সহজ জিনিস, এই লেখচিত্র খুবই খুবই ইজি জিনিস, জাস্ট এইটা থেকে ভেঙে ভেঙে 4টা দেখাইতে হয়, এটা থেকে ভেঙে ভেঙে 4টা দেখাইলেই তোমার হয়ে যাবে। তোমার যেটা নিতে হবে তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিডেরটা নিছো, মৃদু ক্ষারেরটা নিতে হবে এই যে মৃদু ক্ষার, তাহলে এইটার এটা লিখলেই হয়ে যাবে। এটা হলো মাদার, ঠিক আছে, এটা হলো লিখে রাখো যে মাদার লেখচিত্র, এখান থেকে বাচ্চাগুলো তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হলো মাদার লেখচিত্র। তাহলে আমরা এবার চেঞ্জ করি, এবার যদি বলি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার, 3 নাম্বার লেখচিত্র আমার। তাহলে মৃদু অ্যাসিডটা কোথায় হবে, দেখো এই যে মৃদু অ্যাসিড, এই যে এটা হবে,
আর তীব্র ক্ষার এই যে এটা হবে। তাহলে 60 থেকে মৃদু অ্যাসিডটা 60 থেকে পিএইচ সামান্য একটু কমবে, সামান্য একটু কমে এখানে দাগ দিবা। এটা হলো আমার মৃদু অ্যাসিডের রেখা, মৃদু অ্যাসিডের রেখা। আর তীব্র ক্ষারের পিএইচ কোথায় যেতে পারে? এই যে 10-এর কাছাকাছি, 10-এর কাছাকাছি নিয়ে ছেড়ে দিবা, 10-এর কাছাকাছি নিয়ে ঘনমাত্রা বাড়া শুরু হবে। তাহলে এটা হবে কি মৃদু ক্ষার না দিয়ে এটা তীব্র ক্ষারের রেখা, তীব্র ক্ষার। তাহলে 3টা হয়ে গেল। এই রেঞ্জের মধ্যে দেখো কে কে পড়ছে, ওই যে ফেনোলফথলিন আর থাইমাল ব্লু, বা তোমার ওই যে কি ছিল থাইমথলিন, ফেনোলফথলিন আর থাইমথলিন, যেটা ছিল 8.2 থেকে 9.8 এটা পড়ছে। আর ওই থাইমথলিন যেটা ছিল 8.3 থেকে 10.5 ছিল। তো এই দুটা পড়ছে দেখো এটার মধ্যে। এই কারণে বলা হচ্ছে যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের লেখচিত্রর মধ্যে যেটা পড়ে সেটা হলো এটা। ঠিক আছে? হ্যাঁ, পরের গুলো বেবি গেলাম, এগুলো মাদার আর এগুলো হলো বেবি। এখান থেকে ভেঙে ভেঙে এটা তৈরি করলে হয়ে যাবে। হয়েছে? এটা বুঝতে পারছো কিনা? এবার আমরা দেখো 4 নম্বরটা দিই, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। এই যে এইটুকু, এটা এই রেঞ্জের মধ্যে কেউ নাই। দেখো মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, আমি 4 নম্বর লেখচিত্রতে চলে যাই। 4 নম্বর হলো মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। ঠিক আছে? তাহলে এই রেঞ্জটা কোথায় হবে? এই যে 7, মৃদু অ্যাসিডেরটা 60 থেকে সামান্য একটু নিচে নামাই দিতে হবে, একটু নিচে, 7-এর সোজাসুজি দিয়ে 7 থেকে সামান্য একটু নিচে নামাই দিবা, দিয়ে বলবা এটা হলো মৃদু অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড। আর মৃদু ক্ষার 7 থেকে সামান্য একটু, এটা 7 হলে এই 7 থেকে সামান্য একটু বাড়াই দিয়ে বলতে হবে এটা হলো মৃদু ক্ষার, মৃদু ক্ষার। এখন দেখো এই রেঞ্জের মধ্যে কোনো নির্দেশক নাই। মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এখানে ছিল, ফেনোলফথলিন থাইমথলিন এখানে ছিল। তো দেখো এখানেও নাই, এখানেও নাই, এই জন্য বলা হচ্ছে এখানে কোনো লেখচিত্র না থাকার কারণে কোনো নির্দেশকই ঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লেখ আঁকলেই হয়ে যাবে, 1 মার্কের কোশ্চেন হবে এগুলো, 1 মার্কের। এগুলো রিটেনে আসলে অনলি তোমার 1 মার্কের কোশ্চেন থাকবে, জাস্ট লেখচিত্রটা আঁকলেই তোমাকে 1 দিবে। এখন লেখচিত্রগুলো দেখো খুবই খুবই ইজি জিনিস, বুঝতে পারছো কিনা? এই লেখচিত্র খুবই ইজি, রিটেনের আসবে, রিটেনের জন্য যদি আসে তাহলে যেন ভুল না হয়। এ কিন্তু পানির মতো একটা সহজ জিনিস ছিল। ঠিক আছে? তাহলে এখন যেগুলো পড়াইছি নির্দেশক থেকে কি কি জিনিস আসবে আমি আবার একটু রিভিউ করে বলে দিই, যে তোমার নির্দেশক থেকে কি কি আসবে। প্রথমে হলো বর্ণ পরিবর্তনের পিএইচ এর পরিসর। নির্দেশক কি কি আসবে এখান থেকে? নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ এর পরিসর, মানে গিরগিটি বর্ণ পরিবর্তনের পিএইচ। কোন নির্দেশকের বর্ণ পরিবর্তন কোন পিএইচ এ করে? বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর পড়বে। কয়েকটা পড়বা, আমি যে কয়টার নাম বলছি ওই কয়টা, যে কয়টা প্রথমে লিখছিলাম ওই কয়টাই মেন, ওই কয়টা পড়লেই হবে। 2 নম্বরে যে কোন নির্দেশক কোন পিএইচ এ এই অ্যাসিড আর ক্ষার মাধ্যমে এদের কালার, অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে এদের বর্ণ, অ্যাসিড ও ক্ষারীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে বর্ণ। ঠিক আছে? এরপরে আমরা কি বললাম, যে তীব্র অ্যাসিড ভার্সেস নির্দেশক, কোন নির্দেশক ব্যবহার করব? অ্যাসিড ভার্সেস ক্ষার, অ্যাসিড ভার্সেস ক্ষার কোন নির্দেশক ব্যবহার করব, কোন নির্দেশক ব্যবহার করব? সব থেকে বেশি আসে এটা, অ্যাসিড ভার্সেস ক্ষার কোন নির্দেশক, অর্থাৎ তীব্র অ্যাসিড তীব্র ক্ষার সকল নির্দেশক, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনোপথলিন, ওই যে মিথাইল, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আর তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, এটা কি ছিল? তীব্র অ্যাসিড মৃদু ক্ষার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষার ফেনোলফথলিন থাইমাল ব্লু, ওইটা থাইমথলিন, এটা ছিল এটা। এরপরে 4 নম্বরে লেখো, এখান থেকে কি পড়তে হবে? লেখচিত্র, লেখচিত্র এটা রিটেনের কোশ্চেন। তাহলে নির্দেশক তোমার ক্লিয়ার হয়েছে কিনা? যদি নির্দেশক বলো, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোর একটা হলো নির্দেশকটা। মানে ম্যাথ যদি কম আসে, কারণ কি টাইম কম থাকে, এখন পরীক্ষাতে ম্যাথ তোমার একটা দিবে কিংবা দিবে না, 2টা দিবে কিংবা দিবে না, কিন্তু অবশ্যই এই জিনিস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। না না, মেডিকেলে গ্রাফ আসবে কি করে? মেডিকেলে গ্রাফ আসবে না। ঠিক আছে? না না, ব্যাংকের চাকরি পরীক্ষা দিয়ে আসছি, আর নেক্সট পরীক্ষা আছে 14 তারিখ, আর একটা পরীক্ষা আছে রিটেন।
তাহলে নির্দেশক ক্লিয়ার হয়েছে কিনা? এই নির্দেশক বোঝাটা কিন্তু জরুরি ছিল, খুবই ইম্পর্টেন্ট। কয়েকটা জিনিস আমি মুখস্থ করতে বলছি এখানে, যেমন নির্দেশক কিছুটা টেকনিক্যাল জিনিস, যে কোন নির্দেশকটা কি প্রকৃতির সেই অনুযায়ী আমরা মুখস্থ রাখবো। যে ফেনোলফথ্যালিন, থাইমোফথ্যালিন আর থাইমাল ব্লু তিনটাই হলো অ্যাসিড জাতীয়, আর হলো ফেনল রেড, এই তিনজন অ্যাসিড জাতীয় বলে এরা ক্ষারীয় পিএইচে কালার চেঞ্জ করে। আর মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এরা হলো ক্ষারীয় জাতীয়, এ কারণে অ্যাসিড মাধ্যমে কালার চেঞ্জ করে। আর কালার গুলো আমরা মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড এর এমনি মনে রাখতে পারি, লাল নীল, লাল লাল আর কি, লাল থাকে হলুদ হয়, লাল থাকে হলুদ হয়। আর ওই যে থাইমোফথ্যালিন আর ফেনোলফথ্যালিন এই দুজন হলো বর্ণহীন, ঠিক আছে? ফেনোলফথ্যালিন থাইমোফথ্যালিন বর্ণহীন থাকে অ্যাসিডে, ক্ষারে যে একটা লালচে গোলাপি একটা নীল, ঠিক আছে? আমার সাবজেক্ট, আমি ইঞ্জিনিয়ারিং, তোমাদের এতে না, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা আমার সাবজেক্ট, বুঝতে পারছো? অনেকে বলবে যে কি পড়াচ্ছি, মেডিকেলের জিনিস পড়াচ্ছি, কিন্তু মেডিকেলের জিনিস তোমাদের যেভাবে ক্লাস নেওয়া হয়। আর হ্যাঁ হ্যাঁ, বুটেক্স থেকে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, যে তোমরা তোমরা যে অনেকে তো বিভিন্ন কোচিং এ মেডিকেল কোচিং ভর্তি হয়েছো, তাই মেডিকেল কোচিং এ যে তোমাদের শুধু বই দাগাই দিয়ে বলে এই লাইনটা পড়ো ওই লাইনটা পড়ো, আচ্ছা যাদের এই লাইনটা পড়ো ওই লাইনটা পড়ে চান্স হয় বলে মনে হয় তোমাদের, বলো তো কারা চান্স পায় মেডিকেলে? যাদের বেসিক ডেভেলপ থাকে। একটা কথা মনে রাখবা, যে তোমরা সবাই একই জিনিস পড়তেছো, কিন্তু তোমাদের আগে থেকে যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নাই, সেই সব ছেলেরা দেখবা কখনোই মুখস্থ জিনিস পড়ে যে মেডিকেল হয়েছে এরকম জিনিস নাই। যাদের বেসিকটা ভালো তারাই কিন্তু মেডিকেলে চান্স পায়। তা এই কথা ওই যে বইয়ের মাঝখান থেকে বলে না যে 230 পেজের মাঝখানের লাইনটা দাগ দাও, ওই লাইনটা পড়ো, এই যার মাঝখানের লাইন পড়ে তাদেরই উপকার হয়, যাদের আগে থেকে বেসিকটা স্ট্রং থাকে, তারাই কিন্তু চান্স পায়। আর যারা তোমরা আগে কখনো পড়ো নাই বা আগে পড়াশোনা করো নাই, তারা যদি শুধু যে এরকম 230 পেজের মাঝখানের লাইনটা পড়বা, এই জিনিস যদি পড়ো, তা তোমার শুধু ওই লাইনটার উপরে ধারণা থাকে, তোমাকে সামান্য একটু আড়ে বাড়ে কোশ্চেন করলেই তুমি ধরতে পারো না। আর আলটিমেটলি তুমি যখন মার্কস পাবা 50 বা 55 পড়ে, আর সেই ছেলে মার্কস পাবে কিন্তু 70। যাদের বেসিক স্ট্রং থাকে তাদের মার্কস থাকবে 70 থেকে 80। এই জন্য যাদের বেসিক স্ট্রং থাকে তারাই মেডিকেলে টিকে যায়, বুঝতে পারছো? কিন্তু বেসিকটা কিন্তু অবশ্যই দরকার আছে। ফিজিক্স কেমিস্ট্রির বেসিক জিনিস যদি ধারণা না থাকে তোমার, তাহলে তুমি কখনোই মেডিকেলে চান্স পাবে না। আর তারাই চান্স পায় যারা বইয়ের দাগানো জিনিস পড়ে, যাদের একাডেমিক থেকে ভালোভাবে বইয়ের প্রতি ধারণা আছে, সেই ছেলেগুলোই কিন্তু টিকে যায়, বুঝতে পারছো? অর্থাৎ যাদের একটু দুর্বলতা আছে তারা বেসিক সম্পর্কে, আগে একাডেমিক অনেক ফাঁকি দিছো, এখন অবশ্যই বেসিকটা ধরে পড়ো। বেসিক নলেজ যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি মেডিকেলে টিকবাই না, আর মেডিকেল যখন হবে না তখন কিন্তু ভার্সিটি গুলোতে পরীক্ষা দেওয়া খুব খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখানে তোমার বেসিক সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে, কেমিস্ট্রির দুর্বলতা আশা করি থাকবে না, তোমার কেমিস্ট্রি প্রিপারেশন খুবই ভালো থাকবে, মেডিকেলের জন্য বলো আর ভার্সিটির জন্য বলো, ঠিক আছে? না ভাই, আমি এরকম এখনো দেখি নাই, যদি হয় তা তোমাদের দেখি, যদি পাই তা বলবো। আচ্ছা, এই টাইপ শেষ? এটা ইউজিসি বলে দিবে এই যে মেডি এক্সাম তোমাদের শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, এইটা তোমার এই কিছুদিন মধ্যেই ইউজিসির মিটিং আছে, ওই ইউজিসির মিটিং হলেই তোমাদের ওইখানে ক্লিয়ার করবে। ইউজিসি থেকে যেটা বলে দিবে ভার্সিটি গুলোকে সেটাই হবে। সবাই ফুল পড়াবে, সবাই এখন পর্যন্ত ফুলেই থাকবে, তারপরে যে যেটা বলবে ভার্সিটি গুলো যা বলবে, ইউজিসি যা বলে দিবে, যদি বলে দেয় যে না শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, তাহলে শর্ট সিলেবাস পড়ানো শুরু হবে। আর যদি বলে যে না ফুল সিলেবাস, তাহলে ধরে নাও কিছু কিছু চ্যাপ্টার তোমাদের বাদ দিবে, বুঝতে পারছো? ফুল সিলেবাস থাকবে না, কিছু কিছু চ্যাপ্টার বাদ দিবে। আচ্ছা, আমাদের টাইপ 5 শেষ। টাইপ 5 ছিল না টাইপ 6 ছিল? টাইপ 6 ছিল নির্দেশক, তাই না? টাইপ 7-এ যাও। টাইপ 7 হলো মিশ্রিত দ্রবণের প্রকৃতি, খুবই ইন্টারেস্টিং জিনিস। মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি দেখো, অ্যাডমিশন কবে হতে পারে?
মেডিকেল অ্যাডমিশন যদি হয় তা আমার মনে হয় সেটা এপ্রিল মাসে হতে পারে, খুব যদি আগে হয়ে যায় এপ্রিলে। আর ভার্সিটি পরীক্ষা হবে জুন মাসে, বুঝতে পারছো? মে জুন, এপ্রিলে যদি এটা হয় মে জুনে তোমার ভার্সিটি পরীক্ষা। এপ্রিল মাসে তোমার মেডিকেল এক্সাম হতে পারে খুব যদি আগে হয়ে যায়। আর মে জুন মাসে, এপ্রিল না হয় মে মাসে, আর তার 1 মাস মানে 15 থেকে 20 দিন বা 1 মাস পরে ঢাকা ভার্সিটি দিয়ে শুরু হবে। ওই যে এপ্রিলে যদি রমজান মাস হয় তা ঠিক রমজানের পরে পরীক্ষা হবে, মানে আগে হবে না। রোজার আগে পরীক্ষা হবে না, মার্চে পরীক্ষা দেওয়ার কথা না। তাহলে ওই যে রোজার পরে তাহলে আর 1 মাস পাইতে পারে, অর্থাৎ মে মাসে তোমাদের হতে পারে পরীক্ষা, আমার ধারণা। আচ্ছা আমি চলে যাই, মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, পিএইচ বের করব। মিশ্রিত দ্রবণের প্রকৃতি, তারপরে লেখো ঘনমাত্রা, তারপরে লেখো পিএইচ। এই জিনিস তোমাদের আগে আমি অনেক বড় করে শিখাইছিলাম, এখন আমরা জাস্ট সিম্পলি শর্টকাটে শিখে ফেলবো যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি যদি বের করতে বলে আমরা আগে প্রকৃতিতে আসি। মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করা, আমরা একটা অ্যাসিড থাকবে অথবা একাধিক অ্যাসিড থাকবে, অ্যাসিড গুলোর আমরা ইএসভি বের করব, ক্ষারের আমরা ইএসভি বের করব। এই ইএসভি কি জিনিস, এই জিনিস আমার এখন আর বলার প্রয়োজন পড়বে না আশা করি, কারণ ইটা হলো এখানে তুল্য সংখ্যা, এটা হলো অ্যাসিড ক্ষারের তুল্য সংখ্যা, এসটা হলো ঘনমাত্রা, আর ভিটা হলো আয়তন। ভিটা হলো কি? আয়তন। আর একটা জিনিস মনে রাখবা যে ই ই অ্যাসিড ও ক্ষারকে, অ্যাসিড ও ক্ষারকে, আচ্ছা দুইটা আলাদা করে রাখি। ইর কাজ, ই এর কাজ, ইর কাজটা কি দেখো, ই এর কাজ কি? ই এর কাজ হলো, ই হলো অ্যাসিডকে, অ্যাসিডকে সে এইচ প্লাসে কনভার্ট করে, অ্যাসিডকে এইচ প্লাসে পরিণত করে, পরিণত করে। মানে কোনো অ্যাসিডের সাথে যদি আমরা ই গুণ দেই তা সেটা মনে রাখবা সেটাকে এইচ প্লাসে কনভার্ট করে দেয়। আর ই কোনো ক্ষারকে কিসে কনভার্ট করে দেয়? ই কোনো ক্ষারকে ওএইচ মাইনাসে পরিণত করে দেয়। তাহলে এটা আমরা মনে রাখবো যে ই কোনো অ্যাসিডকে, ই যদি গুণ দেওয়া হয় তা যে অ্যাসিড হোক না কেন সে অ্যাসিডকে এইচ প্লাসে কনভার্ট করবে, আর ক্ষার যদি হয় সে ক্ষারকে সবসময় ওএইচ এ কনভার্ট করে দিবে। এখন প্রথমে আমরা যদি প্রকৃতি বের করি তাহলে যার ইএসভি বেশি, অ্যাসিডের ইএসভি বের করব, ক্ষারের ইএসভি বের করব। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে যার ইএসভি বেশি দ্রবণে সে বেশি থাকবে। যার ইএসভি বেশি, অ্যাসিড বা ক্ষার যেটারই ইএসভি বেশি হবে, ইএসভি বেশি হবে দ্রবণে সে বেশি থাকবে, সে বেশি থাকবে। আর ইএসবি যদি সমান হয়ে যায়, 1 নাম্বার ইএসবি সমান হলে দ্রবণের প্রকৃতি, অ্যাসিড আর ক্ষারের ইএসবি সমান হলে দ্রবণের প্রকৃতি নিরপেক্ষ, সমান হলে প্রকৃতি কি হয়ে যাবে? নিরপেক্ষ হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই এখন। ধরো এরকম আছে 20 ml 0.2 m, উদাহরণ দিই 20 ml 0.2 m H2SO4 ও এর সাথে মিশানো হচ্ছে 50 ml 0.15 m, 50 ml 0.15 m NaOH। তাহলে 20 ml 0.2 m H2SO4 আর 50 ml 0.15 m NaOH এর মিশ্রিত দ্রবণের প্রকৃতি এভাবে লিখলাম আমি সংক্ষেপে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি। এই ম্যাথ আমরা কত কাহিনী করছি তোমাদের, তো আমি পড়াইছি। তো দেখো এই ম্যাথে আমরা অনেক কাহিনী করছি না? তো এখন আমাদের এমসিকিউ আকারে সমাধান দিতে হবে। তো এমসিকিউ আকারে সমাধান দেওয়ার জন্য আমি যে আগের যা মনে দিছিলাম তোমাদের অত বড় করে তো এখন চিন্তা করার কোনো দরকার নেই। আমরা এখন অ্যাসিডটার ইএসবি বের করব, ক্ষারটার ইএসবি বের করব। তো আমরা প্রথমে অ্যাসিডটার ইএসবি বের করি, এখানে অ্যাসিডটার ইএসভি এর ভ্যালু বের করব। তো অ্যাসিডের ইটা কত দেখো তো, এই যে H2SO4, তো এর ই এর মানটা কত? 2। আর এর ঘনমাত্রা কত দেয়া আছে? 0.2 দেয়া আছে। আর এর আয়তন কত দেয়া আছে? 20 দেয়া আছে। তাহলে গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টার আগে দশমিক, তার মানে অ্যাসিডের ইএসভি ভ্যালুটা আসলে হলো 8। অ্যাসিডের ইএসভি ভ্যালুটা কত আসলো? এটা আসলো হলো 8। এবার একইভাবে আমরা ক্ষারটার ইএসভি বের করি।
ক্ষারটার আমরা ইএসভি ভ্যালুটা বের করে ফেলি। তা ক্ষারের এটা হলো NaOH, এটা NaOH ক্ষার, তাহলে এটা তুল্য সংখ্যা হলো 1, এটার ঘনমাত্রা দেখো 0.15, আর এটার আয়তন আছে 50। 5×15 কত হয়? 75 হয়। তাহলে 75 যদি হয় 750, এটা গুণ দিলে তাহলে 7.5। 5×15 = 75, 750, দুটোর আগে দশমিক মানে 7.5। তা দেখো তো এখানে অ্যান্সারটা কি হবে? দ্রবণের পিএইচ এখানে অ্যান্সারটা কি হবে? বেশি আছে কোনটা? বেশি আছে কোনটা? অ্যাসিডটা। এই জিনিস আগে অল্প অল্প দেখাইছিলাম। তাহলে অ্যাসিড আছে হলো, অ্যাসিডের এটা কত? 8, আর ক্ষারের 7.5। তাহলে দ্রবণে যেহেতু অ্যাসিড বেশি আছে, এই দ্রবণের প্রকৃতিটা কি হবে? এর প্রকৃতি হবে অ্যাসিডিক, অম্লীয়। এর প্রকৃতি হবে কি? অ্যাসিডিক। যদি একাধিক অ্যাসিড কার্ড থাকে, এবার আমরা এমন একটা অ্যাসিড কার্ড দিই যেখানে একাধিক অ্যাসিড কার্ড থাকবে। তা ধরো এরকম আছে যে 20 ml 0.2 m, এটা দিলাম অ্যাসিড, এবার এর সাথে দিলাম 15 ml 2m, চেঞ্জ করি একটু, 15 ml 0.2 m NaOH, আর কি দিলাম এর সাথে 25 ml 0.1 m, 25 ml 0.1 m Na2CO3। এই তিনটা দ্রবণকে আমরা এখন যদি মিশাই দিই তাহলে এই দ্রবণের প্রকৃতি কি হবে? এই তিনটা দ্রবণকে যদি এখন আমরা মিশাই দিই তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? তো অ্যাসিড আছে একটা, ক্ষার আছে দুইটা। তো প্রথমে অ্যাসিডটার ইএসভি আমরা বের করি। অ্যাসিডটার, এই যে অ্যাসিডটার ইএসভি একটু আগে বের করছিলাম, যে অ্যাসিডটা হলো কি ছিল? ইএসভি, ঠিক আছে? তো ইএসভি অ্যাসিডের কত? H2SO4 এর ই এর মান হলো 2, এটার ঘনমাত্রা দেয়া আছে 0.2, এটার আয়তন দেয়া আছে হলো 20, 4 দুগুণে 8 হবে। তো অ্যাসিডের ইএসভি আসলো 8। এবার ক্ষারটার ইএসভি আমরা বের করি, এখানে লিখলাম ক্ষারটার ইএসভি। ক্ষার এই পাশে লিখি, ক্ষার আছে দুইটা, তাহলে ক্ষারের ইএসভি যেহেতু দুইটা আছে, আমরা ইএসভি দুইটা নিব, ইএসভি প্লাস ইএসভি করব। একটা ইএসভি হলো NaOH এর জন্য, তাহলে একটা ইএসভি কার জন্য? এটা NaOH এর জন্য, আর একটা ইএসভি এটা Na2CO3 এর জন্য। তো এটার ইএসভি NaOH এর ই এর মান কত? 1, এস এর মান কত? 0.2, আয়তন কত? 15 একটা। আর এটা ক্ষার, ক্ষারের ইটা হলো 2, আর এটা আয়তনটা কত? 0.1, আয়তনটা হলো 25। তাহলে গুণ দেই দুইটা, 15 দুগুণে 30, একটার আগে 0.3, আর 25 দুগুণে 50, একটার আগে 0.5, তাহলে 3 আর 5 8। তো দেখো এখানেও 8 আসছে, এই ক্ষারেও 8 আসছে, তাহলে এই দ্রবণের প্রকৃতি কি হবে? দুইটা সমান হয়ে গেছে, সমান হলে প্রকৃতি কি হবে? সমান হলে প্রকৃতি নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে এই দ্রবণটার প্রকৃতি হবে নিরপেক্ষ। তাহলে প্রকৃতি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, প্রকৃতি আমরা পেরে গেছি, প্রকৃতি আমরা পারবো। একটা কোশ্চেন সলভ দিই ভার্সিটির, একটা আছে দেখি, একটা কোশ্চেন দিয়ে দিই। কোথায় আছে? পাইছি। 10 ml 0.1 m H2SO4, তোমরা আনসার দাও দেখি। 10 ml 0.1 m H2SO4, 10 ml 1 m, 0.1 না দিয়ে শুধু 1 দিছে। 10 ml 1 m H2SO4 এবং 50 ml 0.2 n। খেয়াল করো, 50 ml 0.25 n, 25 এটা কিন্তু n, খেয়াল করো এটা দেয়া আছে কিন্তু n, 25 n। এই মিশ্রিত দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি একটা মোলারিটিতে একটা নরমালিটিতে। তা আমরা দুইটাকে আমরা কখনো কি করতে পারবো না, দুইটাকে আমরা কখনোই দুইটা ভিন্ন এককে রাখতে পারবো না, যে কোনো একটা এককে আসতে হবে। হয় দুইটাকে মোলারিটিতে নিবা, নয় দুইটাকে নরমালিটিতে নিবা, যে কোনো একটা কাজ করবা। নরমালিটি মোলারিটির কনভার্সনটা আমরা শিখে আসছি, n হলো SE। তাহলে এটা যেহেতু মোলারিটিতে আছে, আমরা এটাকেও মোলারিটিতে নিয়ে যাই। তা এটা কোন ক্ষার? এটা হলো NaOH, এটা NaOH ক্ষার। তা NaOH ক্ষারের দেখো এর মোলারিটি দেয়া আছে, সেটা কত? নরমালিটি দেয়া আছে 0.25,
এর এসটা বের করতে চাই, আর এর তুল্য সংখ্যাটা হলো 1, তাহলে NaOH এর তুল্য সংখ্যা যেহেতু 1, এর মোলারিটি যা এর নর্মালিটিও তাই, অর্থাৎ আমাদের এক্সট্রা কোনো কাজ করা লাগলো না। আর এটাকে যদি নর্মালিটি দেওয়া থাকলো তাহলে কিন্তু চেঞ্জ করতে হতো। তো আমরা এখন ইএসভি বের করি, এটার এর মান বের করি অ্যাসিডের। অ্যাসিডটা হলো H2SO4, তাহলে H2SO4 এর এর মান 2, এস এর মান 1, আয়তন হলো 10, তাহলে এটা কত আসে 10 দুগুণে 20। আর খাটটা হলো NaOH, এটার ইএসভি ভ্যালু বের করি। এটার এর মান কত? এটার এর মান হলো 1, এটার এস এর মান কত 0.25, আর এটার ঘনমাত্রা দেয়া আছে 50, তাহলে কত আসে 5 25 125, তাহলে 12.5, 12.5, এটা আছে 20, তাহলে দ্রবণটা কেমন হবে? অ্যাসিডিক হবে। এই দ্রবণটা কি হবে? অ্যাসিডিক হবে। এখন আমার কোশ্চেন হলো, যদি এই কোশ্চেনটাকে আমি এটাকে দিলাম মোলারিটিতে, ঠিক আছে, আর এটাকে দিলাম নরমালিটিতে, এখন বলো তো দ্রবণটার প্রকৃতি কি হবে? এখন এই দ্রবণটার প্রকৃতি কি হবে? তা আমরা আগের মতো কি কাজ করব, এই নরমালিটি যেটা আছে এটাকে এখন চেঞ্জ করে মোলারিটিতে নিয়ে যাব। তা নরমালিটি আছে, এটাকে মোলারিটিতে নিয়ে যাই, n = হলো এসি, দেয়া আছে হলো 1 নরমাল, আর এটাকে মোলারিটিতে বের করতে চাচ্ছি, তাহলে তুল্য সংখ্যা হলো 2, তাহলে এটার এস এর ভ্যালু কত হবে 1/2 মানে 0.5 m। তাহলে এই যে n আছে এটাকে নরমালিটিতে নিয়ে মোলারিটিতে নিয়ে গেলে আসে হলো 0.5 m, 0.5 m H2SO4। এবার ইএসভি বের করি, এটার এর মান হলো 1, সরি 2, এস এর মান কত? এস এর মান হলো 0.5, আয়তনটা কত 10, তাহলে 5, 5 দুগুণে 10, ঠিক আছে, 5 দুগুণে 10। এবার খাটটার ইএসভি বের করি আমরা, আর এর মানটা কত 1, এস এর মান কত 0.25, আয়তন কত 50, 5 25 125, 12.5। এখন কি হয়ে গেছে দেখছো? এখন হয়ে গেছে ক্ষারীয়। তাহলে যদি মোলারিটি নরমালিটি তোমার থাকে, তাহলে হয় তুমি দুইটাকে মোলারিটিতে নিবা, না হয় দুইটাকে নরমালিটিতে নিবা, যে কোনো একটা এককে কাজ করলেই তোমার হয়ে যাবে। আর এসটা সেইটাকে ধরবা, আমরা এখানে এস লিখতেছি, আর যদি নরমালিটি লেখো এখানে ইএনভি লিখবা, তোমার না লিখলেও হবে, এটা যেহেতু একটা প্রতীক। তা যদি হয় তা আমার সব থেকে সুবিধা বলতে কোনটা, তুমি সবকিছুকে মোলারিটিতে নিয়েই করবা, যাতে তোমার ঝামেলা না মনে হয়, কারণ আজীবন শিখছো মোলারিটি, আজকাল নরমালিটি করার দরকার নেই, আমরা কনভার্ট করে সবসময় নরমালিটি থেকে মোলারিটিতে চলে আসবো। ওকে, তাহলে প্রকৃতি নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই। এটা আসছিল কোন ভার্সিটিতে? এটা আসছিল রাজশাহী 16, রাজশাহী ইউনিভার্সিটি 16 কোশ্চেন ছিল এটা। দ্রবণের প্রকৃতি শেষ। এবার আসি, এই যে দ্রবণের ঘনমাত্রা বের করা, এইটা শেষ, কিন্তু এটা শেষ হয়ে গেছে, এটা শেষ করে ফেললাম যে কি করব। এবার লেখো দ্রবণের ঘনমাত্রা বের করা। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা যদি আমাকে বের করতে বলে, তাহলে এই ঘনমাত্রা আমরা আগে শিখছি অনেক কঠিন করে, এখন আর কোনো কঠিন করার কোনো দরকার নাই। আমরা যদি দুইটা অ্যাসিড বা ক্ষার বা একাধিক অ্যাসিড বা ক্ষার যদি মিশাই, তাহলে দ্রবণে হয় H+ বেশি থাকবে, না হয় দ্রবণে OH আয়নের ঘনমাত্রা বেশি থাকবে। বেশি থাকলে এখানে আমরা কি করব, H+ আয়নের ঘনমাত্রা অর OH আয়নের ঘনমাত্রা, অর না দিয়ে বড় হয়ে এইভাবে দাও, H+ আয়নের ঘনমাত্রা অবলিক OH আয়নের ঘনমাত্রা সমান কি হবে, যে দ্রবণে যতগুলো অ্যাসিড থাকবে ওই অ্যাসিড গুলোর ইএসভি নিব আমরা। ইএসভি কি করব, ইএসভি গুলো কার? এটা অ্যাসিডের ইএসভি, ঠিক আছে। আর এখানে এরকম একটা চিহ্ন দিই, এপাশে লিখি ক্ষার, ইএসভি অফ ক্ষার, ইএসভি অফ ক্ষার, আর নিচে লেখো টোটাল ভলিউম বা মোট আয়তন, টোটাল ভলিউম। তাহলে এটাই হলো আমাদের সূত্র, যেখানে আমরা আগে আফিয়া তোমার ফোনে চার্জে লাগাও। আচ্ছা, এই টাইপ শেষ করে এই পিএইচটা বের করে আমরা শেষ করব, আর দেখাবো না। এই ঘনমাত্রা হয়েছে না, এই পিএইচ বের করে শেষ। তাহলে যদি মিশ্রিত দ্রবণে ঘনমাত্রা বের করতে আমাকে বলে, তা আমি আগের মতো আর ওইখানে যাব না, আমরা অ্যাসিড গুলোর ইএসভি যোগ করব, ক্ষারের ইএসভি যোগ করব। কথা হতে পারে যে এই চিহ্ন এখানে ইউজ করছি কেন, আমি কেন মাঝখানে মাইনাস দেই নাই। মাইনাস না দেওয়ার কারণ হলো, যদি অ্যাসিড বেশি থাকে, যদি দুইটার যোগফল এই দুইটার এই যেটা
মানে যোগ বিয়োগ না করে আমরা বললাম বিয়োগফল। এই বিয়োগফলে যদি অ্যাসিডের মানটা বেশি থাকে তো অ্যাসিডকে আমরা আগে লিখবো, আর সেই সময় দ্রবণে এইচ প্লাস থাকবে। আর যদি ক্ষারের মান বেশি হয়ে যায় তখন ক্ষারকে আগে লিখবো, অ্যাসিডকে পরে লিখবো। লিখলে ক্ষার যেহেতু বেশি তখন সেটা OH আয়নের ঘনমাত্রা হবে। এই কারণে আমি চিহ্নটা এরকম রাখছি, যেটা বড় আমি সেটাকে আগে রাখবো, অথবা আগে পরের দিকে যে কোনো আগে পরে লিখলে যেটা বেশি সেটা এখানে লিখবো। আমি একটা উদাহরণে চলে যাই। হ্যাঁ, বড় থেকে ছোট বাদ দিবা। অ্যাসিড বেশি থাকলে সবসময় অ্যাসিড বেশি থাকলে এইচ প্লাস, ক্ষার বেশি থাকলে OH মাইনাস লিখবো। তো আমরা একটা উদাহরণে দিই তোমাদের। ধরো তোমাকে এরকম কোশ্চেন দিল যে 30 ml 0.1 m H2SO4 এই দ্রবণ, আর একটা হলো কি 20 ml 0.2 m NaOH। এই দুইটা দ্রবণ যদি মিশ্রিত করি তো এই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত আমাকে বের করতে বলছে। ঘনমাত্রা কত সেটা আমাকে বের করতে বলছে। তা আমি দেখিনি আগে যে ইএসভি কারটা বেশি আছে। এখানে আমি কিছুই লিখলাম না, কারণ এখানে এইচ প্লাসও হতে পারে ওইচও হতে পারে। এখানে এইচ প্লাসও হতে পারে, আবার কি হতে পারে ওইচও হতে পারে। আমি এখানে আগে এটা ফাঁকা রেখে দিলাম, যে কোনটা হবে সেটা পরে লিখি। তো প্রথমে অ্যাসিডটার ইএসভি আমরা করি, যে ইএসভি অফ অ্যাসিড। ইএসভি এটা কার জন্য? অ্যাসিডের জন্য। আর এখানে এরকম একটা চিহ্ন রাখি, সেই ইএসভি রাখি, এটা ইএসভি রাখলাম ক্ষারের জন্য। আর টোটাল ভলিউমটা এখানে 30 আর 20 কত? 50। ঠিক আছে, তো এবার মানটা আমরা বসাই। অ্যাসিডের ইএসভিটা কত খেয়াল করো। অ্যাসিডের ইএসভিটা কত সেটা আমরা আগে বসাই। অ্যাসিডটা কি জিনিস এখানে? আচ্ছা, এখানে ব্র্যাকেট ডি। অ্যাসিডটা হলো H2SO4, তো অ্যাসিডের ই এর মানটা হলো 2। অ্যাসিডের ঘনমাত্রা 0.1। অ্যাসিডের আয়তন 30, এখানে 30 গুণ দিলাম, এই চিহ্ন বসাইলাম। এটার ইএসভি এর মান, এটা ই এর মান হলো 1, ঘনমাত্রা 0.2, আয়তন হলো 20 বসাইলাম, টোটাল ভলিউম 50। দেখো এখানে এবার কত আসে, এই যে 3 দুগুণে 6, আর এটা হলো 4, তাহলে 6 থেকে 4 বাদ যায়। 6 এখানে লিখি, 6 থেকে 2 দুগুণে 4 বাদ যায়, নিচে 50, তাহলে 2/50 থাকে। 2/50, আর 2/50 খুব দ্রুত ক্যালকুলেশন কিভাবে করা যায় দেখো তো। কোনো কিছুকে যদি 50 দিয়ে ভাগ করতে হয় তা দেখো ওই ভাগটা খুব ইজিলি করা যায়। কি করে করবা? এই যে 2 কে আমাদের 50 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে কি করবা, এই 50 কে তুমি 100 বানাই নিবা। এই 50 কে তুমি গুণ দিলাম 2 দিয়ে, আর ওপরে একটা 2 দিয়ে গুণ দিচ্ছি, তো 2 2 তো কেটেই যায়। তো নিচেরটা এবার দেখো 100 হয়ে গেছে, আর ওপরেরটা হয়ে গেছে 4। তাহলে 100 আর 4 এবার ক্যালকুলেশন করা সুবিধা হয়ে গেল না, 0.04। তাহলে এটার অ্যান্সার হলো 0.04। বুঝতে পারছো কিনা দেখো। আর 0.04 যেহেতু আমি দেখলাম যে অ্যাসিডটা বড়, তাহলে এই জায়গাটা এখন এইচ প্লাস হবে। এই জায়গাটা এখন কি হবে? এইচ প্লাস হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা যদি তোমার আসে, তাহলে অ্যাসিড আর ক্ষার থেকে জাস্ট মাইনাস করতে হবে। অ্যাসিড যদি বেশি থাকে এইচ প্লাস হবে, ক্ষার যদি বেশি থাকে তাহলে তোমার কি হয়ে যাবে? ওএইচ হয়ে যাবে। ওএইচ কে লিখবে এখানে। আর নিচে যেটা টোটাল ভলিউম 20 আর 30 50 দিয়ে ভাগ দিলে যেটা আসে সেটা আমাদের অ্যান্সার হবে। আর ক্যালকুলেশনে যদি কখনো 50 আসে তাহলে এই কাজ করবা, সবসময় গুণ দিবা। দেখো ক্যালকুলেশনে যদি 25 আসে, তো এই 25-এর ক্যালকুলেশনও খুব সহজে করা যায়। দেখো তোমার যদি এমন আসতো 2/25, তো এটা ক্যালকুলেশন কিভাবে করবা? তুমি 4 দিয়ে গুণ দিবা, ওপরে 4 দিয়ে গুণ দিবা, নিচেও 4 দিয়ে গুণ দিবা। তাহলে 25 4 25 হয়ে যাচ্ছে কত? 100, আর এটা 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হবে কত? 0.08। বুঝতে পারছো? এটা হলো একটা শর্টকাটে করার উপায়, যে কোনো কিছুকে। আচ্ছা, এই দ্রবণের পিএইচ দেখো। এই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা শেষ, আমরা একটা পিএইচ দেখি, মিশ্রিত দ্রবণের পিএইচ। তা এই যে ঘনমাত্রা আমরা নিয়ে আসছি না, এই ঘনমাত্রা থেকে আমরা যদি পিএইচ এ যাইতে চাই, তো মিশ্রিত দ্রবণের ঘনমাত্রার পরে এখন আমরা এটার পিএইচ বের করব। তো পিএইচ বের করার জন্য আমরা সূত্র পিএইচ সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, এই শেষ করে দিব এটা বলে।
এই টাইপ শেষ। তাহলে মাইনাস লগ ওই মাইনাসের মান কত? 0.04। এখন বলবা তো তোমার হাতে ক্যালকুলেটর নাই, এটা আমি কি করে করব? তা কি করে করা না, এটাও করা যায়। এই শর্টকাটও আমি তোমাকে শিখাই দিব। 0.04 কে আমরা এইভাবে লিখতে পারি না, 4 × 10⁻²। তাহলে এটাকে আমরা যদি 4 × 10⁻² করি এই জায়গাটাই, তা আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে 4 × 10⁻²। কিভাবে হয়ে গেল? এটা লগ এ বি সূত্র যদি করি, এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম, তাহলে আমাকে বলো যে লগ এ ইন্টু বি সূত্র কি? মাইনাস লগ এ মাইনাস লগ বি। তাহলে এই যে মাইনাস লগ বি মাইনাস লগ 10⁻², মান হলো 2, আর এই যে লগ 4টা আছে মাইনাস লগ 4 হয়ে যায়। এই জিনিস তোমাকে শিখাবো আমি পরে, আরো যখন ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 পড়াবো তখন এই জিনিস আমি আরো শিখাবো। তাহলে এই যে 2 মাইনাস লগ 4 এর মান হলো 0.6, তাহলে এটার অ্যান্সার আসে 1.4। অর্থাৎ এই যে দ্রবণ আছে, এই দ্রবণের ঘনমাত্রা ছিল আমাদের 0.04 m, এটা ছিল এইচ প্লাস, আর এই দ্রবণ থেকে আমি পিএইচ বের করছি 1.6, সরি 1.4, এটা আনসার। ঠিক আছে, অ্যাসিড বেশি ছিল না? কি বেশি ছিল? অ্যাসিড বেশি ছিল। পিওএইচ হবে কেন? অ্যাসিড বেশি ছিল না, এইচ প্লাস বের করছিলাম। দেখো এটা গুণ দিলে কত ছিল? এই যে 30 আর 2 এটা ছিল 6, আর এটা গুণ দিলে 4, এই যে এই 4 ছিল না? তো অ্যাসিড যেহেতু বেশি ছিল তাহলে এইচ প্লাস, তাহলে এটা হলো এইচ প্লাস, এইচ প্লাস থেকে আমরা পিএইচ নিলাম। ও এটা এইচ প্লাস লিখি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জায়গায় ভুল লিখছিলাম আমি। ঠিক আছে, এটা এইচ প্লাস, থ্যাংক ইউ। এটাকে এইচ প্লাস লিখি নাই, হ্যাঁ লগ এর সাথে এইচ প্লাস, ওটা স্লিপ অফ দ্য পেন লিখে ফেলছি। তাহলে এই হলো তোমার ঘনমাত্রা বের করা। আর এই যে পিএইচ কিভাবে বের করলাম শর্টকাটে, এই চ্যাপ্টার 4 যে ডিটেলস বলবো, যাবতীয় পিএইচ আমরা হাতে হাতে করতে পারবো, এই ক্যালকুলেশন শিখাই দিব। যে পিএইচ কখনো তোমার ক্যালকুলেটরে চাপা লাগবে না, তুমি নিজে থেকেই পিএইচ বের করতে পারবা, ঘনমাত্রা দেখেই বলে দিতে পারবা যে এটার পিএইচ এত। মানে তোমার ক্যালকুলেশনে যা ক্যালকুলেটর লাগবে না, পিএইচ মুখে মুখে করা যায়, পিএইচ মুখে মুখে করা যায়, শিখাই দিব। লগ 4 এর মানটা মুখস্থ, লগের কয়েকটা মান মুখস্থ রাখতে হয়, আর এই মান মুখস্থ রাখা কোনো ব্যাপার না, বুঝছো? দেখো লগ 2 এর মান হলো 1 বেশি থাকে 0.3, লগ 3 এর মান হলো 0.47, চারটা মুখস্থ রাখলে হয়ে যায়। লগ 4 এর মান হলো 0.6, এই জিনিস তোমাকে আমি আরো শিখাবো। লগ 5 এর মান হলো 0.7, আর লগ 6 এর মান হলো 0.8। এই রেঞ্জের বাইরে যাবে না কখনো, তোমার এর মধ্যেই। দেখো 1 থেকে 2 থেকে লগের 1 এর মান কিন্তু আমরা জানি 0, ঠিক আছে? তো 1 থেকে আমরা এই যে 6 পর্যন্ত গেলে তোমার মান এর মধ্যেই পড়ে যাবে, এর বাইরে কখনো আসবে না। আর তুমি দেখে দেখেই অপশন অ্যান্সার দেখতে পারবা, অ্যান্সার হয়ে যাবে। আর এই জিনিস শিখাবো আরো পরবর্তীতে, তোমাকে আরো শিখাবো ভালো করে। তো আমরা নেক্সট ক্লাসে এই অ্যাসিড ক্ষার মিশ্রিত দ্রবণের প্রকৃতি, ঘনমাত্রার পিএইচ, এটার আরো কিছু উদাহরণ আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে তোমাদের যেহেতু সময় হচ্ছে না, কেউ পড়তে চাচ্ছ না, তাহলে নেক্সট ক্লাসে আমরা এটার ডিটেলস অনেকগুলো উদাহরণ দেখব, ভার্সিটির কোশ্চেন দেখব। এখান থেকে এই টাইপ থেকে কোশ্চেন আসছিল ঢাকা ভার্সিটি 19 সালে, ডিইউ 18-19 সেশনের কোশ্চেনটা ছিল এটা, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বের করো। এই যে এটা আসছিল ডিইউ 18-19 সালে, অর্থাৎ এই কোশ্চেন পরীক্ষাতে দেয়। তো আমরা নেক্সট ক্লাসে এই উদাহরণগুলো চেক করব কিভাবে হয়, ঠিক আছে? আচ্ছা এই দেখো সুমনা, তোমাদের আগে বলি, আমরা যে চ্যাপ্টার 3 পড়ছি, এই চ্যাপ্টার 3-র 3টা ক্লাস হয়েছে, এখনো 4টার মতো ক্লাস হতে পারে। কেন? দেখো আমরা পার্ট 1 পড়তেছি, এই পার্ট 1 আর পার্ট 2 কি জানো? পার্ট 2 কম সময় লাগবে, পার্ট 2টা হলো সম্পূর্ণ জারণ বিজারণ। আমরা পার্ট 1 এর কয়টা টাইপ শেষ করছি? টাইপ 1 থেকে টাইপ 6 পর্যন্ত আমাদের আজকে শেষ হয়েছে, এটা 7 পর্যন্ত, টাইপ 1 থেকে 7। এখনো আমি 2-3টা টাইপ বাকি রাখছি, এখনো টাইপ তোমার 2 থেকে 3টা বাকি, 3 থেকে 4টা বাকি আছে, 4টা টাইপ বাকি আছে। তো এই 4টা টাইপ নেক্সট ক্লাসে আমি পড়াবো। এই 4টা টাইপ পড়ানোর পরে আমাদের ক্লাস হবে মেডিকেল ম্যাথ ক্লাস, বুঝতে পারছো? অর্থাৎ এই পার্ট 1 এর ম্যাথ ক্লাসটা নিয়ে নিব, দাগানবো এটা, বুঝতে পারছো? তারপর এই দাগানো বই শেষ হয়ে গেলে আমাদের পার্ট 2 শুরু হবে। পার্ট 2তেই প্রথমে আবার একই নিয়মে আমি কনসেপচুয়াল পার্ট পড়াবো, প্রথমেই কনসেপচুয়াল পার্ট,
এই কনসেপচুয়াল পার্ট শেষ করতে আমার এরকম 2টা ক্লাস লাগবে, 2 থেকে 3টা। এই কনসেপচুয়াল পার্ট শেষ হলে ম্যাথ ক্লাস হবে। এখন বুঝতে পারছো কিনা যে ক্লাসগুলো কিভাবে রান করব? বুঝতে পারছো যে ক্লাসগুলো কিভাবে রান হবে? এই যে এই স্টাইলে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি আগে কনসেপচুয়াল পার্ট শেষ করব। কনসেপচুয়াল পার্ট শেষ হলে সেইটারই উপরে ম্যাথ ক্লাস হবে 1টা থেকে 2টা, আর তারপরে আবার একই নিয়মে পরের চ্যাপ্টার। হ্যাঁ, 42 নাম্বার দেখাই দিব, বললাম তো 42 নাম্বার শেষের দিকে 42 নাম্বার দেখাবো। ওকে, তাহলে আজকের ক্লাস ছুটি। আমি পড়াই না, একটা সাবজেক্ট নিয়েই তোমাদের ভর্তি হয়েছে কতজন? 70-77 জন। বাকি যারা আসো তারা অবশ্যই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ইংলিশ ইংলিশ না, সব একজন নিলে হয়ে যাবে। নেক্সট ক্লাস তোমাদের হবে আজকে সোমবার, বুধবারে 6:30টায়। আর তোমাদের নেক্সট ক্লাস থেকে আমি প্রাইভেট গ্রুপে যাব, 3টা ক্লাস দিয়ে দিছি। যারা হয় নাই তারা এর মধ্যে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।